হ্যালো, আসসালামু আলাইকুম। এই জাস্ট 3, 2, 0, 1 স্টার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু এটা ঘুরে নেই, আমি দেখতে পারতেছি না। ওকে। সবাই কেউ কেউ লিখছেন, একটু কমেন্ট পড়ে নেই। আচ্ছা, প্রথমে আগে আপনাদেরকে স্বাগতম আমাদের এই সাফল্য একাডেমির ডিজিটাল ক্লাসরুমে। তো আমরা আজকে আইসিটির একটা লেকচার নিব। আমরা বিগত দিনে আইসিটির একটা লেকচার নিয়েছিলাম, সেখানে আমি কি পড়াইছিলাম আমার ঠিক মনে নাই, ভুলে গেলাম। আপনারা আপনারা ছিলেন এর আগের ক্লাসে? আচ্ছা, মনে পড়ছে, ক্লাউড কম্পিউটিং। তো আমরা নর্মালি আমাদের সাফল্য একাডেমির যাত্রার উদ্দেশ্যই হচ্ছে আমরা শিক্ষাকে করব সহজ এবং সাবলীল। এই জন্যে আমাদের এখানে বলা আছে যে চাকরি প্রস্তুতির কঠিন প্রস্তুতিকে সহজ এবং সাবলীল করতে সাফল্য একাডেমি আছে আপনাদের পাশে। তো আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আদাব সকলকে। যারা ডালিয়া মাহমুদ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম রেজা বলছে উই আর ইগারলি ওয়েটিং। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে একজন আদাব বলছে। তো যেটা বলতেছিলাম, তো আমরা চাকরির প্রস্তুতিকে আবু রাইহান বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা চাকরির প্রস্তুতিকে সহজ এবং সাবলীল করতেই আমরা আপনাদের পাশে আছি। আর সাফল্য একাডেমির এই সপ্তাহের রুটিন আপনারা যদি আমাদের পেজে দেখেন, ওইটা হচ্ছে এই সপ্তাহটা আমাদের বিজ্ঞান সপ্তাহ চলতেছে। অর্থাৎ এখানে আমরা বিজ্ঞান, আইসিটি এবং ম্যাথ রিলেটেড, ম্যাথ এবং বিজ্ঞান সপ্তাহ, ম্যাথ রিলেটেড পড়াগুলো পড়াবো। এবং আমাদের প্রত্যেকটা পড়ার উদ্দেশ্য একটাই থাকবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা সহজ এবং সুন্দরভাবে কঠিন জিনিসগুলো পড়াশোনা করব। কঠিন জিনিসগুলো সহজ এবং সুন্দরভাবে পড়াশোনা করব। ফাতেমা বিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে কয়জন আমরা এখন লাইভে আছি, আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যেন শেয়ার করে আমাদের এই ক্লাসটা আমাদের বন্ধু বান্ধব সবাইকে ছড়িয়ে দিই। কারণ আমরা সবাই মিলে শিখব, ভালো করে শিখব। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এখানে আমরা মনে হয় আরেকটু ওয়েট করি, কিছু লোকজন জয়েন করুক। আর এর আগে আমরা একটা কথা বলে নিই, যদি কেউ এখানে বিগত আই লাভ সাফল্য একাডেমি, থ্যাংক ইউ। বিগত ক্লাসের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করে নিতে পারেন। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কোয়েশ্চেন থাকতে পারে যে হয়তো লাইভ ক্লাস আপনারা করতে পারেন নাই, পরবর্তীতে ভিডিও দেখছেন, দেখার পরে মনে হয়েছে আচ্ছা এই কোয়েশ্চেনটা যদি স্যারকে জিজ্ঞেস করতে পারতাম। এখন আপনারা চাইলে সেই সুযোগটা নিতে পারেন। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আমরা তারপরেই আগাবো। আশা করি বিগত ক্লাসটা ভালো হয়েছে, কারোর কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো আজকে হচ্ছে তথ্য ও আইসিটি আর কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেটা, সেটা হচ্ছে যে আমরা মেমোরি পার্টটা পড়বো আজকে। আমরা কি পড়বো? মেমোরি। আচ্ছা, যেভাবে আমরা সবসময় বলি, সাফল্য একাডেমি সবসময় যেটা বলে যে আমরা যেটা একটা টপিকস, আজকে যদি আমরা মেমোরি টপিক্সটা আজকে পড়ি, তাহলে মেমোরি টপিক্সটা এমনভাবে পড়বো যাতে আমাদেরকে আর মেমোরি নিয়ে কোনো প্রবলেম না হয়। আমরা এইভাবেই পড়াশোনা করব। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম, আমরা গত 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 লেকচারে আমরা প্রথম ক্লাসটা ছিল গাইডলাইন, ওখানে আমরা সিলেবাস আলোচনা করেছিলাম। এই সিলেবাস আলোচনায় আমরা দেখেছিলাম যে আমাদের প্রায় 25-26টা টপিকস থাকে এই আইসিটির, এই পার্ট আর ওই পার্ট মিলে, সব মিলে ধরেন 27-28টা টপিকস এক লাইনে পিএসসি লেখা ছিল, কম্পিউটার এবং আইসিটি পার্ট। আমরা সবসময় যেটা বলি যে আপনি যখন পড়াশোনা করবেন, সবার আগে সবচেয়ে বড় কাজ হবে আপনার সিলেবাসটা অ্যানালাইসিস করা। সিলেবাস অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, দেন আপনাকে এক্সাম দিতে হবে প্রচুর। তো আমরা বলছিলাম যে আমরা যদি একটা করে টপিকস ধরে ধরে পড়াশোনা করি, তাহলে কিন্তু একটা করে টপিক যদি ধরে ধরে পড়াশোনা করি, তাহলে কিন্তু আর আমাদের এই প্রবলেমটা আজকে সলভ করলাম, এর আগের দিন আমি ধরেন ক্লাউড কম্পিউটিং সলভ করছি, এইভাবে একটা একটা করে যদি আমরা সলভ করতে থাকি, তাহলে এক সময় আমাদের পুরো সিলেবাসটা কাভার হবে। কিন্তু পড়তে হবে এমনভাবে যাতে পরবর্তীতে আর এটা নিয়ে ঝামেলা না থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, শাওন ইসলাম, থ্যাংক ইউ। ডালিয়া মাহবুব বলছে যে জি স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করি, দেখি আমরা আমরা এই কোশ্চেনগুলা বিসিএস এর কোশ্চেন, বিসিএস এ আসছে, আপনারা অনেক পড়ছেন, এই জন্য হয়তো এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবেন, বা অনেকেই পারবেন না। যারা পারবেন না আসলে তাদের জন্যই আমাদের এই ক্লাসটা। আর যারা পারবেন তাদেরকে ওয়েলকাম এবং তাদেরকে স্বাগতম। তাদেরকে তাদের এই পাড়াটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে, বিসিএস পরীক্ষায় কীভাবে পাশ করা যায় সেখানে নিয়ে যেতে আমরা এই মানে ক্লাসটাই করব। তো আমরা এটার একটু উত্তর দিই। হ্যাঁ, যারা আমরা এখানে আসি তারা আমরা একটু এটার উত্তর দিই। বলেন তো এটার উত্তর কি হবে?
আমি এখানে উত্তর টুত্তর রাখি নাই, কোনো কোনো কোশ্চেনে থাকতে পারে, আপনারা দিবেন আর আমরা দেবো, ভুল হইলে আমরা একসাথে ভুল করে শিখবো। আচ্ছা, কারো উত্তর দেখতেছি না, একটু কোশ্চেনের উত্তরটা দিন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড সবকিছু ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু এই কোশ্চেনের উত্তরটা দিবেন। আচ্ছা, আমরা মনে হয় আহ, আচ্ছা এইটা দেখেন, এটা লাস্ট বিসিএস 46তম বিসিএস থেকে আসছে। বলছে যে কম্পিউটারের মেমোরির মধ্যে নিচের কোনটি সবচেয়ে দ্রুততম। তো আমরা কোশ্চেন দিয়ে কেন শুরু করলাম? কোশ্চেন দিয়ে এই কারণে শুরু করলাম যে আমরা আসলে পারি কিনা, আর এই কোশ্চেনটা যদি মানে না পেরে থাকি তাহলে এরপরে পড়ার পরে পারি কিনা এটা নিজেদেরকে জাজ করতে। আপনারা এখন এটা যদি যারা না পারছেন বা যারা পারছেন পরবর্তীতে দেখবেন পড়ার পরে এটা কেমন হয়। একজন ডি বলছে, থ্যাংক ইউ, আপনাকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। মুস্তাকিম আহমেদ, এমডি মুস্তাকিম আহমেদ, ইয়েস, এটা ডি নাম্বার উত্তর, একদম রাইট। তো যারা আছি আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, যাতে আমরা এই উত্তরটা হচ্ছে ডি, যাতে আমরা কেন ডি আমরা এখন এগুলো দেখব। তো আমরা প্রথমে আগে এই কম্পিউটারের অঙ্গ সংগঠনটা দেখে নেব, কারণ যেহেতু আমরা আজকে মেমোরি পড়বো, মেমোরিটা এই কম্পিউটারের অঙ্গ সংগঠনেরই একটা অংশ। এই মেমোরির মধ্যে এই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সবসময় যেটা বলি, আমরা বেসিক লেভেল থেকে শুরু করব, ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। শাম্মী জামান নূপুর, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কথাগুলো একদম স্পষ্ট সুন্দর বুঝে, আচ্ছা থ্যাংক ইউ। আবু রায়হান, একজন মুস্তাকিম আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই যে এইটা হচ্ছে কম্পিউটারের ইনপুট মানে বাইরের অংশ, এটা হলো আউটপুট মানে বাইরের অংশ। একদিন আমরা ইনপুট আউটপুট নিয়েও ক্লাস করব। কথা শোনা যাচ্ছে না? কথা তো আমার মনে হয় কথাতে কোনো প্রবলেম থাকার কথা না। এই একটু সাউন্ড কি ঠিক আছে দেখেন তো? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে শামীম জাহান, আপনি ও আচ্ছা, নূপুর আবার বলছে ক্লিয়ার, ঠিক আছে, একটু মানে ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে এই যে ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো থেকেও বিসিএস এর কোশ্চেন আছে, আমরা মানে সামনে কোনো একটা ক্লাসে এটা ক্লিয়ার করব। এটা মেইনলি সিপিইউ। এই সিপিইউ এর মধ্যে এই মেমোরি যে অংশটা, এই মেমোরি যে অংশটা, এখানে যে মেমোরি অংশটা আছে, এইটা মূলত কি মেমোরি, এইটার নামই মূলত রেজিস্টার। এটাতে ভালো দেখা যাবে না, আমি একটু সবুজ দিয়ে লিখি। এটাই মূলত রেজিস্টার। তো এই রেজিস্টারের নামটাই আমরা এখন পড়লাম। এর বাইরেও কিছু মেমোরি আছে, আমরা একটু আগাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে মেমোরি কম্পিউটারের মধ্যে দুই জায়গায় থাকতে পারে, একটা হলো সিপিইউ এর মধ্যে আর একটা হলো সিপিইউ এর বাইরে, যেমন হার্ড ডিস্কগুলো। তো আমরা মেমোরির শ্রেণীবিন্যাস যখন পড়বো তখন এটা আমাদের ক্লিয়ার হবে। তো আমরা এখন মেমোরি কি জিনিস এটা আগে বুঝি। মেমোরি কাকে বলে? মেমোরি কাকে বলে বলেন তো? আমাদের মেমোরি কাকে বলে? আমাদের এই কম্পিউটারের ভাষা জানতে হবে না, একদম একদম আমাদের আমাদের মানে সাধারণ ভাষায় আমরা যারা নিজেদের ল্যাঙ্গুয়েজে মনে করেন তো মেমোরি কি জিনিস একটু। আচ্ছা, মেমোরি কি, যেটা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে। যেমন আমাদের মস্তিষ্কে মেমোরি আছে, আমরা যেটাকে স্মৃতি বলি, বাংলায় যেটাকে স্মৃতি বলি। এটার কাজটা কি? এই স্মৃতির কাজটা হচ্ছে আমরা অতীতে কি করছি না করছি, কোনো পড়াশোনা করলে সেগুলো আমাদের সাথে স্মৃতির মধ্যে সেভ করা থাকে, পরবর্তীতে আমাদের প্রয়োজনে সেটা নিয়ে আসে। আচ্ছা, স্মৃতিশক্তি যদি আপনাকে বিট্রে করে তাহলে আপনার জীবনে কি ধরনের বিপদ হতে পারে বলেন তো? কত ধরনের বিপদ হতে পারে একবার চিন্তা করেন। ধরে নেন ফর এক্সাম্পল আমি বলি যে আগের দিনের মানুষ কি করতো বলেন তো? আগের দিনের মানুষ ওই যে তাদের যে মূল্যবান সম্পদ, সোনা, তারপরে হিরে জহরত, এগুলো যদি যখন যে আমরা যে ছোটবেলায় পড়ছি যে কি খোকা ঘুমালো পাড়া ঘুমালো বর্গি এলো দেশে, মানে বর্গিরা দেশে এসে ওগুলা কি করতো, মানে লুটপাট করতো। তখন মানুষ কি করতো, ধনী মানুষরা এগুলা ওই যে তামার কলসের মধ্যে উঠাইয়া নিয়ে মাটির মধ্যে পুঁতে টুতে রাখতো সেভ রাখার জন্য। এখন ধরেন আপনি এরকম একটা অবস্থায় আপনার মূল্যবান জিনিসগুলো তামার ইয়ার মধ্যে দূরে কোনো বনের মধ্যে আপনি পুঁতে রেখে আসছেন, আসার পরে বাসায় ঘুমাইছেন, ঘুমানোর পরে আপনি কি, আচ্ছা রুকনুজ্জামান রাফি ব্রো থ্যাংক ইউ, হ্যাঁ, আপনি ভুলে গেছেন, ঘুম থেকে উঠে ভুলে গেছেন। এখন বলেন যে এই যে ভুলে যদি যান তাহলে আপনার চোর ডাকাত বর্গি এরা বড় শত্রু হলো নাকি আপনার মেমোরি বড় শত্রু? একবার চিন্তা করেন। তাহলে মেমোরি কত বড় একটা জিনিস। আবার দেখেন মাঝে মাঝে বাংলা সিনেমায় আগে দেখতেন না, ওমর সানি, বিশেষ করে ওমর সানির এই ঘটনা ঘটতো, মাথায় একটা বাড়ি খেয়ে তার একদম সব শেষ, মানে মানে কি বলবো, বাবা মা প্রেমিক প্রেমিকা সব ভুলে যেত। হ্যাঁ, মেমোরি অনেক অনেক কঠিন একটা জিনিস। তাহলে কম্পিউটারেরও মেমোরি একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে সেই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কথা বলতেছি। দেখেন এখানে বলতেছে যে ডাটা বা প্রোগ্রাম, যেহেতু কম্পিউটার
আপনার আমার মতো স্মৃতি নিয়ে কাজ করে না, আমার মতো সম্পদ নিয়ে কাজ করে না। তাহলে কি হয়, ডাটা বা প্রোগ্রাম যেখানে সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে মেমোরি। তাহলে কোথায় কোথায় মেমোরিতে সংরক্ষিত থাকে দেখেন, মেমোরির নির্দিষ্ট স্থানে সংরক্ষিত থাকে, এগুলোকে মেমোরি সেল বলে। তাহলে আমার দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। আমি যদি একটু লাল কালি দিয়ে দাগাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন দুইটা জিনিস আমার ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে মেমোরি, সেকেন্ড হচ্ছে মেমোরি সেল। তো আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু এইভাবেই মানে একদম বেসিক লেভেল থেকে হাতে ধরে ধরে পড়ে বুঝে যাব, হাতে ধরে ধরে পড়ে বুঝে যাব, যাতে আপনাদের, আচ্ছা অনিমিতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে দেখেন, মেমোরি সেল নির্দিষ্ট স্থানে যে রাখা হয় সেটা মেমোরি সেল। এটা যদি আমরা বাস্তব উদাহরণ চিন্তা করি, আমাদের আমাদের আলমারির মধ্যে তাক থাকে না, উপরের তাকে ধরেন ডকুমেন্ট থাকে, কাগজপত্র ধরেন সাজায় নেন, নিচের তাকে ধরেন আপনার কাপড় চোপড় আছে, তার নিচের তাকে আপনার ছোট ভাই বড় ভাই বা ছোট বোন বড় বোনের কাপড় চোপড় আছে, এরকম তাকে তাকে সাজানো থাকে, এগুলোকে মেমোরি সেল বলে। তো আমাদের যদি মেমোরিগুলোকে আমরা আঁকাই, মেমোরিগুলো হচ্ছে এরকম, যদি একটা মানে সিলিকন মেমোরি, মানে বর্তমান কম্পিউটারের মেমোরিগুলো সিলিকন দিয়ে তৈরি, এটা শুধু মনে রাখবেন যে এই সিলিকন চিপ, এই সিলিকন এই সিলিকন এই সিলিকন চিপ দিয়ে তৈরি বর্তমান মেমোরিগুলো। এগুলোকে এইভাবে 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 সেল আকারে ভাগে ভাগে থাকে, সেল আকারে কি করা থাকে, ভাগে ভাগে থাকে। তো এইগুলোর মধ্যে একটা করে ডাটা, নর্মালি 1 বাইট মানে 8 বিট, আমরা বিট বাইট পরে বুঝবো, এইভাবে রেখে দেওয়া হয়। আমরা যেরকম আলমারির তাকে তাকে আলমারির তাকে তাকে শব্দগুলো, আমরা কাপড় চোপড়গুলো রাখি, সেরকম মেমোরিগুলোও এইভাবে তাকে তাকে সাজায় রাখা হয়। এই যে তাকে তাকে সাজায় রাখা হয়, এগুলো কি মেমোরি সেল বলে, এগুলো কি মেমোরি সেল বলে। তাহলে মেমোরি সেলটা বোঝা গেল। তাহলে আমরা একটু আগাই। আচ্ছা, এইদিকে এমডি রাব্বি, তারপরে আরেকজন হচ্ছে ফয়সাল হোসেন। ধন্যবাদ রাব্বি, ধন্যবাদ ফয়সাল হোসেন, আপনারা সম্ভবত ইউটিউবে দেখতেছেন, থ্যাংক ইউ। তো আমরা আবার একটু আগাই। সে মেমোরি বুঝতে হলে আমাদেরকে মেমোরির মধ্যে কি রাখে সেটা আগে বুঝতে হবে। মেমোরির মধ্যে যেহেতু ডাটা রাখে, আর আমরা জানি যে কম্পিউটারের ডাটাগুলো কি হয়, বিট বাইটে হিসাব করা হয়। তাহলে বিট জিনিসটা কি, এটা আমার আগে জানতে হবে। বিট, দেখেন কম্পিউটার কোন পদ্ধতিতে হিসাব করে এটা তো আমরা জানি। কম্পিউটার কোন পদ্ধতিতে হিসাব করে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, নাকি অক্টাল, নাকি বাইনারি? বলেন দেখি, কম্পিউটার কিসে হিসাব করে বলেন তো? কম্পিউটার হিসাব করে বাইনারিতে, এটা আমরা সবাই জানি। বাইনারিতে, বাইনারি মানে হচ্ছে এখানে দুইটা মাত্র সংখ্যা, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা যাই লিখি না কেন, যেভাবেই লিখি না কেন, সব কিছুই থাকবে কি, তানভীর কাউসার থ্যাংক ইউ, বোঝানোর ধরন চমৎকার বা সুন্দর বলছেন, থ্যাংক ইউ। তাহলে 0 বা 1, এই 0 1কে আমরা কি বলি, বাইনারি সংখ্যা। এইগুলোকে যদি আমি ডিজিট বলি, ডিজিট, তাহলে বাইনারি ডিজিট। তাহলে এই যে এখান থেকে বিআই, বাইনারির বিআই, এখান থেকে বাইনারির বিআই, আর এই যে এখান থেকে টি, এখান থেকে টি, অথবা বি, এই দুইটা টি মানে বিআইটি, এই দুইটা যদি যোগ করি তাহলে আমার এখানে কি আসে, বিট। তাহলে বিটটা কোথা থেকে আসলো, বোঝা গেছে। বিট হচ্ছে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা প্রত্যেকটা বাইনারি ডিজিটকে আমরা একটা করে বিট বলবো। অর্থাৎ আমি যদি এরকম একটা সংখ্যা লিখি তাহলে প্রত্যেকটা, এটা একটা বিট, 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 এটা একটা বিট। তাহলে এখানে কয়টা বিট আছে, টোটাল হচ্ছে 7টা বিট আছে। তাহলে বাইনারি বিটটা আমার বোঝা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু সামনে আগাই। দেখুন, এই যদি কম্পিউটার সায়েন্সের কোনো স্টুডেন্ট এই ক্লাসটা করে থাকে, তার জন্য একটু বোরিং লাগবে, তার জন্য একটু বিরক্তিকর লাগবে যে এগুলো পড়ার কি আছে। বাট যদি কেউ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, অথবা অনেক দিন বিজ্ঞান পড়তেছেন না, এই কারণে বিজ্ঞানের আপনার বেসিকটা একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আপনার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি। আমরা আসলে এই আপনাদেরকে এরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হাতে ধরে ধরে একদম পড়ানোর জন্যই এই আমাদের এই কার্যক্রম, বিজ্ঞান সপ্তাহ বা যাই বলেন না কেন। ওয়ালাইকুম আসসালাম রফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলতেছিলাম, তো এই জন্যই হচ্ছে আমাদের একদম বেসিক লেভেল থেকে আমরা আস্তে 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 পড়তে যাবো, এবং অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো যে আপনাদের যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন আপনাদের মনে হবে যে মানে মেমোরি থেকে যদি কোনো কোশ্চেন আসে ইনশাল্লাহ আমি পারবো। এই কনফিডেন্সটা গ্রো করার জন্যই আমরা আপনাদের এই মানে লাইভ ক্লাসগুলোর আয়োজন করতেছি। তো আমরা একটু যদি দেখি,
তাহলে বলা হচ্ছে 8 বিটের কোড দিয়ে বর্ণ, অঙ্ক বা চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে, এই জন্য 8 বিটকে কি বলা হয়? 1 বাইট বলা হয়। 8 বিট মিলে 1 বাইট। অর্থাৎ এখানে দেখেন এই যে এই সংখ্যাটাতে 8টা বিট আছে, এটাকে আমরা 1 বাইট বলবো। তাহলে 8টা বিট মিললে কি হবে? একটা বাইট। আচ্ছা, আমরা একটু সামনে যাই। অনেকক্ষণ পড়াশোনা করলাম, এখন কোশ্চেন প্র্যাকটিস না করলে হয় না। এই যে পড়তেছি, এই পড়াগুলো কি কাজে লাগবে আসলে বিসিএস বা চাকরির পরীক্ষায় আসে কিনা? নট অনলি বিসিএস, মানে বিসিএস বলা হয় এই কারণে, বিসিএস হচ্ছে বলা হয় মাদার অফ ওয়াল চাকরির প্রস্তুতি। যত চাকরির প্রস্তুতি আছে সকলের মা হচ্ছে, বাপ হচ্ছে মানে বিসিএস। কারণ বিসিএস যদি একবার আপনি প্রস্তুতিটা ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাকি চাকরির প্রিপারেশনগুলো কাভার হয়ে যায়। যেমন আমি ধরেন 38 বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি, তথ্য প্রকৌশল ক্যাডারে। তার আগে 37 বিসিএসে আমি নন ক্যাডারে ছিলাম। তারপরে আমি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার, একটি বাড়ি একটি খামারের জেলা সমন্বয়কারী, এরকম ব্যাংকে মিলে প্রায় 5-7টা চাকরি পেয়েছি। কিন্তু মজার বিষয় হলো আমি বিসিএস এর বাইরে কোনো প্রিপারেশন নেই নাই। আচ্ছা, ফয়সাল হোসাইন বলছেন যে সেটার একটি সাজেশন দিলে। ভাই এটা একটু আমি পড়তে পারতেছি না, একটু বেশি ছোট এই ইয়েটা, ইউটিউবেরটা। সাজেশন দিলে ভালো হয় না কি যেন বলছে। আচ্ছা, সাজেশন, এই সাজেশনের ব্যাপারে আমি আর কথা না বলি। সাজেশন নিয়ে আমার অনেক কথা আছে। আজকে একটু পড়াশোনার মধ্যে যাই। ভাই, সাজেশন পড়ে কখনো ক্যাডার হওয়া যায় না, সরকারি চাকরি পাওয়া যায় না। কারণ সাজেশনের বাইরে পড়ে মানে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য অনেক লোক বসে আছে। আপনি সাজেশন পড়ে হয়তো আপনার মানে মাথাটা খুব সুন্দর আরাম পাবে যে আমি অনেক কিছু পড়ছি, এখান থেকে আসলে পারবো। কিন্তু এখান থেকে চাকরিটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনার চেয়ে বেশি পড়া একজন, বেশি পরিশ্রম করা একজন লোক ওয়েট করতেছে। আর একটা জিনিস মনে রাখবেন, মহান আল্লাহ ওয়াদা দিয়েছে যারা চেষ্টা করে তাদেরকে উনি ফিরাইয়া দেয় না। সুতরাং আপনার চেয়ে যে বেশি চেষ্টা করবে, সে ধর্ম বর্ণ নির্বিশেষে, খাটো উঁচু, তারপরে আপনার কি যেন বলে লেখা মানে পড়া জানা, মানে যেটাই হোক না কেন এসব দেখবে না, চেষ্টা এবং পড়াশোনায় তাকে আগায় নিয়ে যাবে। সো দ্যাট সাজেশনের পিছনে দৌড়ায়েন না, বেসিক ঠিক করেন, ছোট থেকে ধীরে ধীরে পড়ার চেষ্টা করেন, একদম লাস্ট পর্যন্ত সবই জানার চেষ্টা করেন। পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। কারণ সাজেশন পড়লে আপনার বেসিক ক্লিয়ার হবে না। আচ্ছা, আমি এটা পরে কথা বলবো। স্যার, সাজেশন পড়ার সময় পরীক্ষার আগে, এখন না। যেটা বলতেছিলাম, তাহলে 1 বাইট মানে হলো 8 বিট। 1 নিবল মানে অর্ধ বাইট। 1 নিবল মানে অর্ধ বাইট। এই অর্ধ বাইট, অর্ধেক বাইটের নাম হচ্ছে 4 বিট। এটা আমরা জানি, যেহেতু 1 বাইট, 1 নিবলকে বলা হয় অর্ধ বাইট। আচ্ছা, 1 কিলোবাইট মানে হলো 1024 বাইট বা 10 বাইট, মানে 10 ইজ ইকুয়াল টু 1024। আপনি যদি 2 এই 2 এর উপর যদি 10 হিসাব করেন তাহলে এটা হয় 1024। যেমন 2 এর উপর 2 দিলে হয় 4, 2 এর উপর 3 দিলে হয় 8, এরকম বাড়াইতে বাড়াইতে 2 এর উপর যদি আপনি 5 দেন তাহলে হয় 32। এইভাবে 2 এর উপর 10 দিলে সেটা 1024 হয়। আবার দেখেন 1 মেগাবাইট সমান সমান 1024 কিলোবাইট। 1024 কি কিলোবাইট। তাহলে দেখেন এই যে 1 এমবি, এই যে আপনি যদি 1 এমবি হিসাব করেন, 1 এমবি মানে হলো 1024 কেবি। আচ্ছা, কেবি। তো এই কেবি কে যদি আবার বাইটে নিয়ে যান তাহলে কি হবে? এই যে 1024 গুণন আরো আপনার কে এর জন্য, এই যে কে এর জন্য কত ছিল বলেন তো? কে এর জন্য আরো 1024, তাহলে কে এর জন্য আরো 1024 এই বাইট। তার মানে হচ্ছে যে 1 এমবি সমান সমান 1024 গুণন 1024 বাইট, কিন্তু 1 এমবি সমান 1024 কিলোবাইট। তাহলে আমি জানি যে এইটা সমান সমান হচ্ছে মানে 2^10, মানে এটা সমান সমান 2^10 ইন্টু এটা সমান সমান হচ্ছে 2^10। তাহলে ওই যে লগারিদমের সূত্র অনুসারে কি হয় বলেন? যদি ভিত্তি একই হয় আর উপরের পাওয়ারগুলো কি হয়? যদি ভিত্তি একই হয় তাহলে উপরের পাওয়ারগুলো কি হয় বলেন তো? যদি ভিত্তি একই হয় উপরের পাওয়ারগুলো কি হয়? উপরের পাওয়ারগুলো একদম লগারিদমের সূত্র, সহজ সূত্র। যদি দুইটা সংখ্যার ভিত্তি এক হয় তাহলে ভিত্তি উপরের লগারিদমের সূত্র অনুযায়ী এটা যোগ হয়। এই জন্য বলছে যে 1 মেগাবাইট সমান 2^20 বাইট বা 1024 কিলোবাইট। আচ্ছা, অদৃষ্টের পরিহাস, থ্যাঙ্কস। ওকে, ওয়েলকাম স্যার। এরপরে হচ্ছে দেখেন
1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, মানে এই যে এটা শুধু 10 করে বাড়তেছে। তারপরে 1 টেরাবাইট সমান সমান 1024 গিগাবাইট, এরপরে 1 পিটাবাইট, এরপরে মনে হয় 1 জিটাবাইট, এরকম যাইতে থাকবে। তাহলে আমরা একটু যদি আগাই, এবার দেখেন তো এইটার উত্তর আপনারা দিতে পারেন কিনা। 36তম বিসিএস এ আসছে, 36 বিসিএস এ এই কোশ্চেনটা আসছে। এখানে বলতেছে 1 কিলোবাইট সমান সমান কত বাইট, 1 কিলোবাইট সমান সমান কত বাইট। এই জায়গায় দেখেন নর্মালি আমরা কিলো, 1 কেজি সমান সমান কত, 1 কিলো। 1 কেজি ধরেন 1 কেজি লবণ সমান সমান কতটুকু বলেন, 1 কেজি সমান আমরা কত জানি, 1000 গ্রাম, এইটাই তো জানি, তাই না? এই জন্য এই যে এখানে আপনাদের কনফিউজ করার জন্য কয়েকটা 1000 দিয়ে রাখছে, কয়েকটা 1000 দিয়ে রাখছে। তাহলে 1000, 1 কেজি সমান সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 1 কিলো সমান সমান কত? আমরা কিছুক্ষণ আগেই পড়ছি 1 কিলো সমান সমান 1024। এটা কেন হলো এটা তো জানা দরকার। আচ্ছা, আপনাদেরকে যদি আমি এখন বলি, আমি একটু নোটে যাই, আপনাদেরকে যদি আমি এখন বলি যে আমাকে এই যে আমাকে আপনি কি করবেন, এই 12 জিবির একটা পেন ড্রাইভ কিনে দিবেন, 12 জিবির কি পেন ড্রাইভ বা মেমোরি যেটাই বলেন না কেন কিনে দিবেন, আপনি টাকা যা চান আপনাকে আমি দেব। এটা মার্কেটে পাবেন 12 জিবির? আছে? একটু উত্তর দিবেন। হ্যাঁ, আপনারা যদি উত্তর দেন, আপনারা যদি এই ক্লাসের সাথে যদি কমিউনিকেট করেন, বা আপনারা যদি এই ক্লাসের সাথে যদি একটু কমিউনিকেট করেন, তাহলে কি হবে, তাহলে আপনাদেরও শেখা হবে, আমরাও বুঝতে পারবো যে আপনারা কি অবস্থায় আছেন। তাহলে বলেন, এই যে 12 জিবি যদি আমি একটা পেন ড্রাইভ কিনি, 12 জিবি যদি পেন ড্রাইভ কিনি, তাহলে এইটা কি সম্ভব কিনা, পাবেন? আপনি বলে দেন স্যার ডালিয়া মাহমুদ, না 12 জিবির পেন ড্রাইভ পাবেন না। আপনি বাজারে দেখবেন, আপনি কখনো পান কিনা। আপনি যখন কিনতে যান তখন কি হয়, এই যে বলে যে ধরেন কত বলবে, এই যে 1 জিবি থাকতে পারে, 1 টিবি থাকতে পারে, তারপরে 2 জিবি থাকতে পারে, তারপরে 4 জিবিতে চলে যাবে, তারপরে 8 জিবিতে চলে যাবে, এরপরে 16 জিবিতে চলে যাবে, এইভাবে 2 এর উপর পাওয়ার। দেখেন, যেহেতু কম্পিউটার সিস্টেমটা বাইনারিতে চলে, তাহলে এই 2 এর উপর পাওয়ারে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1, 1 জিবির জিনিসপত্র পাবেন। 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2, 2 জিবির জিনিসপত্র পাবেন। 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, এইভাবে যাইতে থাকবে। হ্যাঁ, এই কারণে দেখেন, যদি আপনি 2 এর উপর এমন কোনো পাওয়ার নাই যেটার উপর পাওয়ার দিলে এটা 1000 হবে, একদম এক্স্যাক্টলি 1000 হবে না, 1000 হবে না। 2 এর উপর এমন কোনো পাওয়ার নাই, এই জন্য 2 টু দি পাওয়ার 10 সমান সমান 1024 হয়। এটা কি 1 কিলোবাইট, 1 কিলো হিসাবে ধরে নিছে। তাহলে কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের দুনিয়ায় যখন কিলো, মেগা যাই বলবে না কেন, সবকিছু হবে কি 1024, 1000 না। কারণ হচ্ছে আমরা যারা নর্মালি আমরা কি করি, আমরা নর্মালি যারা এই ডেসিমাল সিস্টেম ইউজ করি, তাদের জন্য দেখেন, এই যে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000। এই জন্য আমাদের 1000, 1 মেগা, 10 মেগা সবই 10 এর উপর পাওয়ার। এই 10 এর উপর পাওয়ার থাকার কারণে আমাদের এই যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। আর কম্পিউটারের দুনিয়ায় গেলে তো 10 বেজ না, কম্পিউটার যেহেতু 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, সুতরাং ওইটা হচ্ছে আপনার কি 1024-এ যাওয়া আসা করবে, এই আর কিছু না। এই জিনিসগুলা, এই যে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম থেকে শুরু করে এভরিথিং, একদম কম্পিউটারের ইতিহাস থেকে শুরু করে একদম হায়ার লেভেল পর্যন্ত যে জিনিসগুলা ধারাবাহিকভাবে আমরা পড়ানোর জন্যই আমাদের একটা ব্যাচ শুরু করছি, সেটা হচ্ছে বিজ্ঞান প্লাস গণিত কম্বো ব্যাচ। এই বিজ্ঞান প্লাস গণিত কম্বো ব্যাচে কি হবে বলেন তো? এই বিজ্ঞান প্লাস গণিত কম্বো ব্যাচে হবে কি, আমরা একদম বেসিক লেভেল থেকে মানে চাকরির বাজারে বিজ্ঞান এবং গণিতের যত ধরনের সমস্যা আছে সব আমরা এখানে সলভ করে দেব, সব একদম। আপনার যদি এই বিজ্ঞান এবং গণিতের যে বেসিক কম্বো ব্যাচটা করেন, তাহলে চাকরির দুনিয়ায় আপনার আর গণিত আর বিজ্ঞান রিলেটেড কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আপনাদের শুধু চেষ্টাটা থাকতে হবে, শেখার চেষ্টাটা থাকতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবে আপনার পড়তে হবে, জাস্ট আপনি পড়লে বাকি বোঝানোর দায়িত্বটা আমার। এই ব্যাচটা আমাদের শুরু হবে খুব সম্ভবত এই মাসের 5 তারিখে আমাদের এটার ওরিয়েন্টেশন ক্লাস হবে। আমরা খুব দ্রুত আপনাদেরকে এই ব্যাচের মানে যে অফারটা সেটা
দিয়ে দিব একদম আর্লি, মানে আর্লি বার্ড হিসাবে একটা 50% ছাড় চলতেছে। আপনারা এই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে এই জিনিসগুলোর খোঁজ রাখবেন যে আমাদের এই কম্বো ব্যাচটা হবে একদম বেসিক লেভেল থেকে। আর আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ একদম মানে এই মাঝখানে যেহেতু কথা কম্বো ব্যাচ নিয়ে শুরু করছি, কম্বো ব্যাচ নিয়ে আরেকটা কথা বলে রাখি। এই কম্বো ব্যাচটা যদি আপনারা কিনেন, মানে আমাদের আমাদের আপনাদেরকে যে কোনো একটা বিষয়ের কোর্সের জন্য 2বার পেমেন্ট করার প্রয়োজন নাই। আমরা সে ধরনের প্রাইসিং সিস্টেম চালু করতেছি। সেটা কি, যে আপনি যদি বিসিএস রিলেটেড যে কোনো একটা কোর্স করেন, যেমন কম্বো ব্যাচটা মেইনলি বিসিএস এর সিলেবাস রিলেটেড, সুতরাং ধরে নেন আপনি কম্বো ব্যাচের জন্য, আপনি ধরে নেন কম্বো ব্যাচের জন্য আমাদের প্রাইস যদি হয়, কম্বো ব্যাচের জন্য আমাদের যদি প্রাইস হয় 1400, ধরেন 1490 টাকা দিয়ে আপনি কম্বো ব্যাচটা কিনলেন, না এটা একটা রাউন্ড ফিগার ধরি, 1500 টাকা দিয়ে আপনি কম্বো ব্যাচ কিনলেন। পরবর্তীতে আমরা যখন পূর্ণাঙ্গ ব্যাচ ছাড়বো, ধরে নেন সেটার দাম ধরলাম, এটা কিন্তু অ্যাজাম্পশন, ধরলাম 6000 টাকা হলো, তাহলে আপনি চিন্তা করতে পারেন আপনার একটা কম্বো ব্যাচও কিনবো আবার আমি এই 6000 টাকাতে পূর্ণাঙ্গ ব্যাচও কিনবো, এটা না। আমরা এখান থেকে একদম এক্স্যাক্টলি 1500 মানে বাদ এই পুরোটা আপনাকে শুধুমাত্র এই 4500 টাকা দিতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্টকে আমাদের কোনো ব্যাচ 2বার কিনতে হবে না। যে মানে যদি বিসিএস এর পড়া করেন তাহলে বিসিএস এর জন্য আপনার যে ব্যাচই কেনেন না কেন, এখন যদি কম্বো ব্যাচ কেনেন পরবর্তীতে আপনার ওই যে পরিমাণ আপনি টাকা দিবেন সেটা পরবর্তীতে মানে ছাড় করে দেওয়া হবে। আর যদি এখন না কেনেন, ধরেন চিন্তা করলেন যে একবারে আমার বিসিএস এর যে মেইন কোর্সটা আসলো সেটাই আমি কিনবো, তাহলে কিন্তু এই 6000 টাকাই আপনাকে দিতে হবে। তাহলে দেখেন 6000 টাকা দিয়ে আপনি একটা ব্যাচ কিনতে পারতেছেন। আর যদি এখন আপনি কম্বো ব্যাচে ভর্তি হন তাহলে 6000 টাকাই খরচ হবে, কিন্তু 2টা ব্যাচের আপনি মানে এক্সেস পাবেন। তো এটা হচ্ছে আমাদের মানে, যাই হোক কথাটা অন্যদিকে চলে গেছিল। তাহলে আমরা যেটা মানে বললাম যে আমরা এরকম একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম নাম্বার সিস্টেম, এখন হয়তো অনেকেই বুঝতেছে না 2 ভিত্তিক কি, 8 ভিত্তিক কি, 10 ভিত্তিক কি, এই জিনিসগুলো তখন আর কনফিউশন থাকবে না। একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত আমাদের প্রচুর, প্রায় 60টার মতো মানে এই ক্লাস আছে আপনাদের, প্রচুর এক্সাম আছে, তারপরে আমাদের প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনাদের স্পেশাল কেয়ার দেওয়া হবে। আপনাদের সমস্যা হলে আমাদের টিচারদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, সলভ ক্লাসও থাকবে। মানে আপনাদের মানে চাকরি রিলেটেড এই বিজ্ঞান এবং ম্যাথের সমস্যার 100% দূর করার জন্য আমি মনে করি এই ব্যাচটা, এই কোর্সটা একদম পারফেক্ট একটা স্কোর, ওইভাবেই আপনাদেরকে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো তাহলে আমরা এটা সঠিক উত্তর পাইলাম। যারা না পারছে তাদেরকে বলি, আমরা এতক্ষণ বললাম যে যেহেতু 2 ভিত্তিক সংখ্যায় আমরা 1024 হবে, আপনারা যখন পরীক্ষা যখন দিবেন তখন আপনার মানে ইলিমিনেশন করে করে পড়াশোনা করতে হবে, প্রসেস অফ ইলিমিনেশন বলে। আমি বললাম যে বাইনারি, যেহেতু কম্পিউটার দুনিয়ায় আসছি, সুতরাং এখানে তো 1024 হইতে হবে, 1000 তো হবে না। এই দুইটা কিন্তু আগেই কাটা, 1024 হবে না। তাহলে আমার থাকলো এই দুইটার মধ্যে আমার উত্তর দিতে হবে। এই দুইটার মধ্যে যে কিলো মানে হচ্ছে এটা, মেগা মানে হচ্ছে এখানে থাকতে হলো কিলোবাইট। আমি বলছিলাম মেগাবাইট মানে কিছুক্ষণ আগে বললাম যে 1024 গুণন 1024 এই বাইট, অথবা কি হয় 1024 কিলোবাইট। তাহলে পড়তে হবে আপনাদের এইভাবে যে আমি এটা উত্তর, শুধু এটা জানলে হবে না, এটা উত্তর কেন নয় এটাও আপনার জানতে হবে, এটাও আপনার বুঝতে হবে। এই জিনিসগুলো আপনারা সব খুব খেয়াল করে পড়বেন। বিসিএস এর পড়াগুলা এইভাবেই পড়তে হয়। আচ্ছা ইউটিউবে কারা আছেন তো একটু কমেন্ট করে জানায়েন তো আপনারা আছেন কিনা। আচ্ছা তাহলে এটার উত্তর হইলো। এরপরে দেখেন এই যে মেমোরি তো পড়লাম, এখন মেমোরির শ্রেণীবিন্যাস পড়বো। মেমোরিতে কি কি শ্রেণীবিন্যাস, প্রথম একদম ফার্স্ট আমি প্রথমে বলছিলাম যে মেমোরি এখানেও থাকতে পারে ওখানেও থাকতে পারে, এই জন্য মেমোরিকে প্রথমে 2 ভাগে ভাগ করছে। এটা হলো প্রাইমারি মেমোরি আর এটা হলো সেকেন্ডারি মেমোরি, অথবা এটাকে আপনার ইন্টারনাল মেমোরি বলতে পারেন, এটাকে আপনি এক্সটার্নাল মেমোরি বলতে পারেন। তাহলে 2 ধরনের মেমোরি। এই প্রাইমারি মেমোরি কয় প্রকার দেখেন, প্রাইমারি মেমোরি আবার এই যে র্যাম, রম, আবার র্যাম এবং রমের মধ্যেও ডিফারেন্স আছে, এস র্যাম, ডি র্যাম, আবার এখানে পি রম, ইপি রম। তো এগুলো হচ্ছে মেমোরির ডিফারেন্স। আমরা আস্তে আস্তে এই মেমোরির ডিফারেন্সগুলোতে আগিয়ে যাব। এরপরে দেখেন এই যে সেকেন্ডারি মেমোরি যেটা আছে, সেকেন্ডারি মেমোরিকে প্রধানত 2 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে ম্যাগনেটিক মেমোরি, এটা হলো অপটিক্যাল মেমোরি। এখন আরেকটা মেমোরি আছে এসএসডি, মানে হলো সলিড স্টেট মেমোরি, ওটা নিয়েও আমরা পড়াশোনা করব। সলিড স্টেট মেমোরি কি জিনিস বর্তমান দুনিয়ায়, এটা নিয়ে নেক্সট
ক্লাস কবে হবে? আচ্ছা, আমাদের ক্লাসগুলোর রুটিন প্রতি সপ্তাহে আমাদের পেজে এটা পোস্ট করে পিন পোস্ট করে রাখা হয়। আপনি জাস্ট আমার পেজে গিয়ে প্রথম মানে সাফল্য একাডেমির পেজে গিয়ে প্রথমে যে ফিচার পোস্ট আছে ওটার মধ্যে দেখলেই আপনি বুঝতে পারবেন। মাসুম আমাকে অনেকগুলো ভালোবাসা দিছে, আপনার জন্য অনেক ভালোবাসা। ঠিক আছে, তাহলে এই 3 প্রকার, এখন হলো 3 প্রকার, যেহেতু এটা কম্পিউটার ইন্টারনেট থেকে নেওয়া, আগে 2 প্রকার ছিল, এখন এটা 3 প্রকার। এই 3 প্রকার হচ্ছে ম্যাগনেটিক, অপটিক্যাল আর হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ডিভাইস। ওটা আমরা পড়বো, কিছুক্ষণ পরেই পড়বো। আপনাদেরকে একটু একটা কথা বলে নিই, আমি যে পড়াইতেছি এই পড়াটা কি খুব বেশি মানে বোরিং হতেছে? যদি মানে মনে করেন যে আমার অনেক স্লো হচ্ছে, তাহলে আমি আর একটু ফাস্ট আগাবো। আমি আসলে স্লো, লাইভ ক্লাসগুলো স্লো এই কারণে করি, কারণ আমি জানি এখানে আমার স্টুডেন্ট যারা আছে তারা কেউ কেউ খুব ভালো বোঝে, আবার কেউ কেউ একদম কম বোঝে। তো আমার ইচ্ছা হচ্ছে, আমার একজন টিচারের এটাই দায়িত্ব হওয়া উচিত যে তার ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্টকে টার্গেট করে তার লেকচারটা দেওয়া উচিত। কারণ ওই দুর্বল স্টুডেন্ট যদি বুঝতে পারে, তার মানে হচ্ছে যে বাকি সবাই বুঝতে পারবে। মানে টিচারকে সবসময় সবার হাত ধরে নিয়ে আগাইতে হবে। শুধু যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে যদি দৌড় দিই তাহলে কাজ হবে না। আমি আশা করি আপনাদেরকে, তারপরেও যদি আপনাদের মেজরিটি মানে পার্সনের মধ্যে মনে হয় যে স্যার একটু ফাস্ট পড়ান বা স্যার একটু স্লো পড়ান, তাহলে আমরা সেটা ওইভাবে পড়াইতে পারবো, সমস্যা নেই। আপনারা একটু কমেন্ট করে এগুলা জানাবেন। আচ্ছা, জি না স্যার, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, আরেকজন ডালিয়া মাহমুদ বলছে, অনিমিতা ডালিয়া মাহমুদ বলছে আপনার মতো করে পড়ান। ওকে, থ্যাংক ইউ। না না, আপনাদের জন্যই আমার এই ক্লাস। আপনাদের আমি সবসময় বলি টিচার ইজ নাথিং উইদাউট স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের জন্যই টিচার। তো আমি তো আমার জন্য এই পড়াটা মানে এখানে লেকচারটা দিতেছি না, আপনাদের জন্য দিতেছি, তাই না? তো আপনারা যেটা মানে আপনাদের যেটাতে আপনারা মানে হবেন, মানে কমফোর্ট হবেন, আমি ঠিক সেভাবেই পড়াবো। আচ্ছা, এবার হচ্ছে প্রধান মেমোরি। মেমোরির মধ্যে অনেক ভাগ টাগ আছে। এবার হচ্ছে প্রধান মেমোরি, ওই যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপরে আপনার এক্সটার্নাল মেমোরি, ইন্টারনাল মেমোরি, এই যে প্রধান মেমোরি। দেখেন, এরপরে বলি, যাদের মনে করেন যে এই লেকচারটা করার পরেও আপনার যদি মনে হয়, ফারজানা হামিদ উষা, ওকে থ্যাংক ইউ, বলছে ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে। ইমতিয়াজ হোসেন বলতেছে যে স্যার এই ক্লাস কি পেইড নাকি ফ্রি? এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস না হলে আপনি তো দেখতে পারতেন না। এটা ফ্রি ক্লাস, সবার জন্য ফ্রি। আমাদের প্রতি সপ্তাহে ফ্রি, মানে প্রতিদিন ফ্রি ক্লাস হয়। এর বাইরে আমি যে পেইড কোর্সের কথা বলছি সেটা হচ্ছে এখনো শুরু হয়নি, সেটা শুরু হবে। তো ওইটা নিয়ে আপনাদের ইন্টারেস্ট থাকলে আমাদের পেজে জাস্ট একটা নক দিবেন, জাস্ট মেসেজ পাঠাবেন, ধীরে ধীরে পড়ান। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমি যেভাবে পড়াই দিয়েছি ঠিক আছে। মানে আমি বলি, এর পরেও যদি আপনাদের এই পড়াগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের মানে এই লেকচারটা আরেকবার দেখবেন, আমাদের তো ভিডিও থাকবে। তাহলে আমি মেমোরির এই প্রকার ভেদে না যাই, আমি একটু সামনে যাই, এগুলো পড়তে আপনাদের বিরক্ত লাগে। আমি এই যে এই ছবিটা, আমি মেইনলি কয়েকটা ছবি দেখাবো, এই ছবির মধ্যেই আপনাদের মেমোরির ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ছবিগুলা ভালো করে দেখবেন। ছবির মানে পিকচার প্রেজেন্টেশনটা হয় কি আপনাদের মেমোরির মধ্যে গেঁথে থাকে আর কি। তাহলে আমরা শুরু করি। দেখেন, আপনি যদি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ ভালো করে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এটা এরকম এখান থেকে শুরু হয়েছে একটা তীর চিহ্নর মতো গিয়ে, মানে এইদিকে যত আসছে একটু ছোট হয়েছে। সিপিইউ একটা মানুষের মস্তিষ্ক, মানে মানুষের বডিতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনার বডির মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? সবগুলো দামি অঙ্গ, তারপরে মানুষ একটা অঙ্গকে খুব বেশি দাম দেয়। এই কারণে এই আপনাকে যখন কেউ হ্যাম্পার করতে চায়, আপনি যখন কেউ মারতে চায়, দেখবেন প্রথমে এসে আগে সেখানে আঘাত করবে। সেই বডিটার নাম কি বলেন? সেই বডিটার নাম কি? একটা আপনার বডিতে একটা অংশ থাকে না, অঙ্গ আছে না, যেখানে মানুষ সবচেয়ে বেশি হিট করতে চায় এবং আপনারাও সেটাকে বেশি প্রোটেক্ট করতে চান। দেখেন, একজন মানুষ যখন বাইক চালাইলে আপনার শরীরের এখানে যদি মানে নি গার্ডার, তারপরে আপনার হ্যান্ডের যে গার্ডার, এগুলো না থাকলেও কিন্তু পুলিশ মামলা দেয় না, কিন্তু হেলমেট না থাকলে মামলা দেয়। তার মানে কি, মাথা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো কম্পিউটার সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে রাজা বলেন গোজা বলেন, সে হচ্ছে এই সিপিইউ। তো আমাদের যেমন মস্তিষ্কের দাম সবচেয়ে বেশি, কম্পিউটারের সিপিইউ। আর এগুলো হচ্ছে কম্পিউটারের কাজে হেল্প করার জন্য বিভিন্ন ধরনের মেমোরির প্রকারভেদ। যেমন এটা রেজিস্টার, এটা ক্যাশ, এটা হচ্ছে আপনার মেইন মেমোরি বা প্রধান মেমোরি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরির মধ্যে কি কি আছে?
এই সেকেন্ডারি মেমোরির মধ্যে এই যে হার্ড ডিস্ক আছে এইচডিডি। এইচডিডি মানে কি? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক সাদা দিয়ে লিখলে মনে হয় বোঝা যাবে না, এটার মধ্যে কি রেড লিখলে মনে হয় বোঝা যাবে। এই এইচডিডি হার্ড ডিস্ক থাকে, এসএসডি সিডি ডিভিডি রম অনেক কিছু থাকে, মেইনলি এই এইচডিডিটাই ব্যবহার করা হয়। তাহলে এখন দেখেন এটা হলো সবচেয়ে বড়, এটা তার চেয়ে ছোট, এটা তার চেয়ে এরকম করা হলো কেন, এটা একটু বুঝতে হবে। আপনি যখন যে বিয়ের দাওয়াত খাইতে গেছেন, এই যে আমি মাঝে মাঝে একটু পড়ার বাইরে গিয়ে গল্প করি, পড়ার বাইরে গিয়ে গল্প করা আমার পছন্দ না, কিন্তু আমার গল্পগুলো সবসময় পড়া রিলেটেড থাকবে। আপনার বিয়ের যদি দাওয়াত খাইতে যান, আপনি যদি বিয়ের দাওয়াত খাইতে যান, ধরেন বিয়ের দাওয়াত খাইতে গেলে সবচেয়ে পাওয়ারফুল পক্ষ কোনটা? সবচেয়ে পাওয়ারফুল পক্ষ কোনটা বিয়ের দাওয়াত খেতে? ডালিয়া আপনাকে ধন্যবাদ, মানে ক্লিয়ার। আমি সবসময় মাটি এবং মানুষের ভাষায় আপনাদেরকে বিজ্ঞান পড়াতে চাই। আমি সবসময় বলি যে বিজ্ঞান এত কঠিন না, বিজ্ঞানের যে কঠিন এই মেন্টালিটিটা আপনারা দূর করে ফেলেন। আপনাদের লার্নিং প্রসিডিউর হয়তো ঠিক নাই, এই জন্য বিজ্ঞান এবং আইসিটিকে কঠিন লাগে, কিন্তু আমার লার্নিং প্রসিডিউর যদি ঠিক থাকে, একজন জেনারেল নলেজ ওয়ালা মানুষ এই বিজ্ঞান অ্যাটলিস্ট বিসিএস এর বিজ্ঞানটা বুঝবে। বিসিএস এ এমন কোনো একদম আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হায়ার জিনিসপত্র আপনার জন্য আসবে না, কিন্তু বিসিএস এ কিন্তু আপনার জন্য খুব মানে বেসিক জিনিসগুলো আসবে। এই যেগুলো বোঝার জন্য আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই, একটু মেন্টালিটিটা চেঞ্জ করেন, দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই উত্তর পাইছি, অনামিকা বলছে ছেলে পক্ষ। এই ছেলে পক্ষ একটু পাওয়ারফুল পক্ষ। তো দেখেন এই যে সিপিইউ এর পক্ষ হলো পাওয়ারফুল পক্ষ। এখন এই ছেলে পক্ষরে যদি আপনি ধরেন যে বিয়ের দাওয়াত যখন করে, এত বড় বড় ডেস্কির মধ্যে রান্না করে না, এত বড় বড় ডেস্কির মধ্যে রান্না করে, তাই না? অনেক বড় ডেস্কি একটা রান্না করছে, এত বড় একটা ডেস্কি রান্না করছে। কত বড় ডেস্কি রান্না করে বলেন? এই ধরেন যে এত বড় একটা ডেস্কির মধ্যে মাংস টাংস রান্না করছে, অনেক খাবার দাবার রান্না করছে। এখন আপনি বর পক্ষ হিসেবে গেছেন, আপনার সামনে যদি এই ডেস্কিটা এনে ঢেলে দেয়, আপনি খাইতে পারবেন বলেন? বা আপনি কি ওখানে খাবেন? কি করবেন? ধরেন আপনি বিয়ের দাওয়াত খেতে গেছেন, এত বড় একটা ডেস্কি এনে আপনার সামনে দিয়ে দিছে, বলছেন নেন খান, কি হবে? কেমন লাগবে আপনার? আপনি বর পক্ষ, আপনার কাছে মনে হবে না যে আমার অপমান করতেছে? রাগারাগি করে চলে আসবেন না? আলটিমেটলি এটাই তো হবে যে এত বড় ডেস্কি তো আর আমি খাইতে পারবো না। তখন বা আপনি বলবেন প্রেজেন্টেশন তো হইলো না আমার, এইভাবে কাউকে খেতে দেয়, ডেস্কির মধ্যে কেউ খায়, তখন আপনি এটা কিন্তু একটু মাইন্ড করবেন। তো এই অনুরূপ ভাবে যদি ধরেন এটা যদি বর পক্ষ হয়, তো একে যদি আপনি খাইতে দেন, একে কি খাইতে দিবেন? যেহেতু এটা কম্পিউটারের, তার মানে একে ডাটা খাইতে হবে, মানে ডাটা দিতে হবে। তাহলে একে যদি আপনি এই মেমোরিটা দেখেন, এই মেমোরিটা কত বলেন তো? এই মেমোরিটা, এটা হার্ড ডিস্ক এসএসডি, এগুলো হয় 1 টেরাবাইট রেঞ্জে। এখন টেরাবাইট রেঞ্জে, 1 টেরাবাইট রেঞ্জে, এখন কিন্তু 1 টেরাবাইট রেঞ্জে। এতে 1 টেরাবাইট ডাটা যদি আপনি একে খাইতে দেন, এটা ওয়ান টাইপ অফ ডেস্কি এনে সামনে ঢেলে দেওয়ার মতো। এ খাইতেও পারবে না, রাগ হয়ে চলে যাবে যে এইভাবে কেউ খাবার দেয় কিনা। এই জন্য একে যে বর বা বর পক্ষকে প্লেট সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয় না, ওই রকম করে দেখেন এখান থেকে ধরেন বড় একটা গামলার মধ্যে ঢালা হলো, মানে এটা র্যাম, এই গামলার মধ্যে ঢালা হলো। এই গামলার কত? এটা দেখেন জিবি রেঞ্জে। এটা কি রেঞ্জে? জিবি রেঞ্জে। র্যাম গুলা কত হয় বলেন তো? 8 জিবি, 4 জিবি, 16 জিবি, 32 জিবি। এটা হলো র্যাম। মেইন মেমোরি ইটসেলফ আসলে এটা কি? র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কিছুক্ষণ পরে আমরা পড়বো। তাহলে এরপরে এই ক্যাশ মেমোরিটা আমরা চিনি না, এই ক্যাশ মেমোরির নাম আমরা এখন বলি নাই। র্যামের চেয়ে ছোট একটা মেমোরি, এটার নাম ক্যাশ মেমোরি। সেটা রেজিস্টার এবং র্যামের মধ্যে থাকে। রেজিস্টারটা কোথায় থাকে বলছিলাম? বলেন তো রেজিস্টারটা কোথায় থাকে? রেজিস্টারটা সিপিইউ এর মধ্যে থাকে। রেজিস্টার কোথায় থাকে? সিপিইউ এর মধ্যে থাকে। তাহলে এই সিপিইউ এর মধ্যে, তাহলে এটা হলো কয়েক মেগাবাইট রেঞ্জে। এটা কত? এটা কয়েক মেগাবাইট রেঞ্জে। আর এইটা হচ্ছে কিলোবাইট রেঞ্জে। কিলোবাইট, কারণ আপনি তো এক লোকমা করে খাবেন, আপনার খাবার দিতে হবে প্লেটে করে। তো এর রেঞ্জ হলো কিলোবাইট। একে প্লেটে করে খাবার দিতে হবে। একে এই ডেস্কির মধ্যে দিলে হবে না, এত বড় গামলার মধ্যে দিলেও হবে না, গরু যে খাওয়াই সেই এত বড় পাত্রের মধ্যে দিলেও হবে না। এইটা হচ্ছে সেই জিনিস। অর্থাৎ এই মেমোরিগুলো যে এইভাবে হায়ারার্কি করলো, এটা কিসের জন্য করলো বলেন তো? কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য। একটু মনে রাখবেন, কিন্তু ভালো করে খেয়াল করবেন। কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য বা কম্পিউটারের কাজের স্পিড ম্যাচ করার জন্য। কি করার জন্য? স্পিড ম্যাচ করার জন্য। তাহলে দেখেন আপনি যদি কয়েক কিলোবাইট এগুলো যদি বাদ দেন, আপনি যদি এই মেমোরিগুলো বাদ দেন,
কয়েক কিলোবাইট মেমোরি দিয়ে কোনো কাজ হবে বলেন? আপনার একটা ছবি 3 মেগাবাইট, কম্পিউটারে রাখতে পারবেন? রাখতে পারবেন না। ছবি ডাটা মাটা রাখার জন্য আপনার বড় একটা পাত্র লাগবে, সেটা হলো এই সেকেন্ডারি মেমোরিগুলা। তো আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি আঁকাইছিলাম, এটার কারণ কি বলেন তো? দেখেন, এটার কারণ হচ্ছে আপনি এইদিকে যত যাবেন মেমোরির ধারণ ক্ষমতা কি হইতেছে বলেন তো? ধারণ ক্ষমতা কি হইতেছে বলেন? একটু রেসপন্স করবেন। ধারণ ক্ষমতা বাড়তেছে। ধারণ ক্ষমতা কি হইতেছে? বাড়তেছে। যত এদিকে যাবেন ধারণ ক্ষমতা কি হইতেছে? বাড়তেছে। আর এইদিকে গেলে আবার কি হইতেছে? স্পিড কমে। মেমোরি কি হয়? স্পিড কমে যায়। স্পিড কমে যাওয়া মানে কি? যত মেমোরি যত বড় হবে তার স্পিড তত কম, মেমোরি যত ছোট হবে তার স্পিড তত বেশি। অর্থাৎ সিপিইউ তো খুব ফাস্ট কাজ করে, আপনার মাথা সুপার ফাস্ট কাজ করে, আপনার মাথার সাথে যে মেমোরিটা কাজ করবে সেটাকে স্পিডি হতে হবে, স্পিডি হতে হবে। তাহলে এই দিকের মেমোরির ডাটা বাড়ে, স্পিড কমে। এইদিকে যদি যান মেমোরির সাইজ কমে, স্পিড বাড়ে। এইটুকু মনে রাখলেই হবে। স্পিড বাড়া আর কমা মানে কি? মানে হচ্ছে মেমোরি থেকে, ধরেন আপনাকে আমি বললাম যে এই যে কলমটা আপনাকে দিলাম, দিয়ে বললাম যে কলমটা রেখে দেন, আপনি রেখে দিলেন। তারপরে যা বললাম এই কলমটা দেন তো, তো আপনি করলেন কি? আপনি খুঁজতে 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 2 মিনিট লাগায় ফেললেন। আবার এই কলমটা আপনারই এক বন্ধুর কাছে রেখে দিয়েছিলাম, তার কাছে চাইলাম, সে 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিল। এটা হলো স্পিডের ব্যাপারটা। তাহলে আপনার মধ্যে অ্যাক্সেস করার সময়, মানে আপনাকে অ্যাক্সেস করার সময় বেশি, আপনি 2 মিনিট লাগাই ফেলছেন, আপনি 2 মিনিটের মধ্যে 2 মিনিট লাগছে আপনার মধ্যে আমার অ্যাক্সেস করতে। আর আর যদি আর যদি যে আপনার বন্ধু বান্ধব সে যদি কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে যায়, তাহলে তার এক্সেস টাইম কম। এগুলো আমরা পড়বো, একটু সামনে গেলেই এই জিনিসগুলো বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে 46 বিসিএস, আমি যে এই ছবিটা পড়াইলাম, এটার মধ্যেই কিন্তু এটার উত্তর আছে, বলতেছে যে কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতার উপর কোনো ভূমিকা রাখে না? কোনটি ভূমিকা রাখে না বলেন? কম্পিউটার যে কাজ করতেছিল এটার মধ্যে কোনটা ভূমিকা রাখে না? এটা উত্তর দেন প্লিজ, সবাই একটু উত্তর দেন। ইউটিউবে কারা আছেন একটু উত্তর দেন, আপনারা অনেকক্ষণ কমেন্ট করেন না। আচ্ছা, 3 নাম্বার বলছে সাইজ অফ ক্যাশ মেমোরি। আরো বলেন। সি নাম্বার বলছে, গ নাম্বার বলছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে আমি এই জন্য বলি যে আপনাদেরকে খেয়াল করে পড়তে হবে। এই জন্য আপনাদের মানে মেন্টর প্রয়োজন, টিচার প্রয়োজন, এই জন্য প্রয়োজন, অন্য কোনো কারণে না। ইমতিয়াজ আলী হোসেন বলছে যে রম। এই দেখেন, আমি বলছি যে কম্পিউটারের এই যে মেমোরির এই সিস্টেম, পুরো সিস্টেমটা হচ্ছে কম্পিউটারের স্পিড ম্যাচ করার জন্য, কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য। মানে কি কাজের গতি বাড়ানো মানে কি? কম্পিউটারের ক্ষমতা বাড়ানো না? আচ্ছা, একজন রম বলছেন, এমডি সাগর। তারপরে হিমেল খান বলছে রম। তারপরে হ্যাঁ, আরো আছে আপনার। তাহলে দেখেন, এই যে কম্পিউটারের স্পিড ম্যাচ মানে কি? কম্পিউটারের কার্যক্ষমতা না? তাহলে এই যে কার্যক্ষমতা বাড়ানোর জন্য বা কার্যক্ষমতার ইফেক্ট পড়ে কারা? রেজিস্টার যদি বাড়ে কার্যক্ষমতা বাড়বে, ক্যাশ মেমোরি বাড়লে কার্যক্ষমতা বাড়বে, র্যাম বাড়লে কার্যক্ষমতা বাড়বে। আচ্ছা, আপনাদের প্র্যাকটিক্যাল জিনিস চিন্তা করেন, আপনাদের কম্পিউটার যখন অনেক স্লো হয়ে যায় তখন বলে না র্যাম লাগান লাগবে, এসএসডি লাগান লাগবে, এই লাগান লাগবে, সেই লাগান লাগবে। এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস, তাই না? কারণ কি? কারণ হচ্ছে র্যাম বাড়াইলে আপনার কম্পিউটারের স্পিড বাড়ে, কার্যক্ষমতা কি বাড়ে। আচ্ছা, হীরামণি বলছে আপনার ক্লাসগুলো নিয়মিত দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমাদের এই কম্বো ব্যাচে ভর্তি হয়ে যান, আমরা একদম রেগুলার আরো নিয়মিত ক্লাস পাবেন। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এখানে আমরা রেজিস্টারের নাম পড়লাম, ক্যাশের নাম পড়লাম, মেইন মেমোরির নাম পড়লাম। এই মেইন মেমোরিকে আমি বলে দিছিলাম যে এটা হলো র্যাম। এই মেইন মেমোরিকে আমি নাম কি দিয়ে দিছিলাম? র্যাম দিয়ে দিছিলাম। এটা লাল কালি দিয়ে লিখি, র্যাম বলে দিছিলাম। তাহলে দেখেন, এই জায়গায় কিন্তু উত্তরটা ছিল। ক্যাশ আছে, মেমোরি রেজিস্টার আছে, র্যাম আছে। এগুলো যদি বাড়ে আপনার কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ে। আমরা যদি এটার উত্তরে যাই, দেখেন কোশ্চেন কিন্তু না জানা থেকে আসে না। এই কোশ্চেনটা মাত্র পড়ছেন, ভুল করছেন। মানে বিসিএস এর পিলি পাস করা কেন কঠিন জানেন? এই বিসিএস এর পিলির কোশ্চেন যারা করে এরকম অসংখ্য ফাঁদ তৈরি করে রেখে দেয়। হ্যাঁ ডালিয়া মাহমুদ, আমি পড়ালে মানে আমার মতো অনেক ভালো ভালো টিচার আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে টিচারদের কথা শুনবেন। আমরা আপনাদেরকে
এইভাবেই আমরা একদম বেসিক থেকে জিনিসগুলো বুঝায় বুঝায় পড়াবো, এবং কোশ্চেনগুলো কিভাবে রিপিট হয়, কোথা থেকে আসতে পারে, কতটুকু বেসিক হলে আপনার এই জিনিসগুলোর বৈতরণী পার হতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখেন, র্যামের সাইজ বৃদ্ধি হলে কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি হয়, সুতরাং এটা আমার উত্তর না। ক্যাশ মেমোরি বড় হলে কম্পিউটারের উত্তর মানে কম্পিউটারের মেমোরি মানে ইফেক্ট করে। তারপরে আমার রেজিস্টারের সাইজ বড় হলে, এগুলো কম্পিউটারের ভিতরে জিনিস, আমি অলরেডি এই ছবি এই জন্য বলি যে ছবি দেখবেন, শুধুমাত্র দেখেন ওই জায়গায় রমের কোনো কথা ছিল না, অর্থাৎ রমের সাইজের উপর কম্পিউটারের পারফরমেন্স ডিপেন্ড করে না। ঠিক আছে, আপনি যদি এই ছবিটা ভালো করে দেখেন, এখন আপনারা বলেন এই জাতীয় কোনো কোশ্চেন যদি আপনাদের আসে, এই ছবির মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসছে, এটা আর ভুল হবে? আমি যদি 100 পৃষ্ঠা বই পড়াইতাম আপনার কাজ হতো না, যদি এই ছবিটা আমি 5টা মিনিট আপনাকে যদি মানে ব্যাখ্যা করে পড়াই, আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার? এটা কি আর ভুল হবে বলেন? খুব ভালো করে খেয়াল করবেন, যখন কোনো কিছু দেখবেন খুব ভালো করে খেয়াল করবেন। দেখেন এখানে রেজিস্টার, এখানে র্যাম, এখানে হলো রেজিস্টার, এখানে হলো র্যাম, এই দুইটার মধ্যে মিসম্যাচ হয়ে যায় স্পিডের, এই জন্য মাঝখানে বসায় দিল ক্যাশ মেমোরি। এই জন্য মাঝখানে কি বসায় দিল? ক্যাশ মেমোরি বসায় দিল। মানে ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়েছে বলেন? এটা কি আর ভুল হবে আপনাদের কখনো? আমার মনে হয় না এটা আর আপনাদের কখনো ভুল হবে। এইভাবে ভালো করে জিনিসগুলো পড়বেন, তাহলে এটার উত্তর আমরা পেরে গেলাম। আমার মনে হয় আর ভুল হবে না। এই যে আরেকটা মেমোরির হায়ারার্কি আপনাদেরকে দিলাম, দেখেন এই যে সিপিইউ হলো সবচেয়ে ছোট, উপরে আছে পিরামিডের মতো দিছি। তারপরে এখানে মেমোরি, ক্যাশ মেমোরি, সিপিইউ এর পরে হচ্ছে রেজিস্টার আছে, সিপিইউ এর মধ্যে রেজিস্টার আছে। সবচেয়ে উপরে, যত উপরে যাবেন সাইজ ছোট, স্পিড বেশি মানে অ্যাক্সেস টাইম কম। যত নিচে যাবেন তার ক্যাপাসিটি বাড়বে, ইনক্রিজ হবে, সে স্লো হয়ে যাবে, অ্যাক্সেস টাইম বেশি হয়ে যাবে। দেখেন একদম এই পিরামিডটা, এই একটা পিরামিড দেখলে আরো অনেক কোশ্চেন আপনাদের ক্লিয়ার হবে। আমরা একটু সামনে যাই, দেখেন এই যে 43তম বিসিএস আসছে। এখন দেখেন কোশ্চেনের রিপিট গুলো কেমন হয়। আপনি যখন 43তম বিসিএস, আপনি যদি 46তম বিসিএস এর প্রার্থী হন, 43তম বিসিএস এর কোশ্চেন তো সলভ করবেনই নাকি? এটা করবেন না? না, এটা সলভ না করেই আপনি বিসিএস পরীক্ষা প্রস্তুতি শেষ করবেন? অবশ্যই করবেন। বিসিএস পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে প্রথম ফরমোস্ট কাজ হচ্ছে আপনার মানে এটা করতে হবে, আপনার সেকেন্ড জিনিসগুলা, আপনার আগের বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে হবে, আচ্ছা, আপনাদের একটা কথা না বললেই নয়, আমাদের পেজটা খুবই ছোট, আমরা গ্রো করতে আপনাদের একদম মানে কি বলবো, ইন্টেন্সিভ হেল্প লাগবে। আপনারা যদি মানে আমাদেরকে ইন্টেন্সিভ সহযোগিতা না করেন, তাহলে আমাদের গ্রো করা খুব কষ্ট হয়ে যাবে। আর একটা পেজ গ্রো করে তার অডিয়েন্স বাড়ানোর উপরে। আপনাদের কাছে আমাদের একটা মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমরা টিচার এইভাবে মানে লাইক কমেন্ট চাওয়া আসলে ঠিক না, কিন্তু আমাদের গ্রো করার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদেরকে গ্রো করার হেল্প করার জন্য একটু আমাদের শেয়ার করেন, বন্ধু বান্ধবকে একটু রিকমেন্ড করেন। অ্যাটলিস্ট মনে করেন যে মানে আমরা আপনাদেরকে কিছু দিচ্ছি, আপনারা একটু আমাদেরকে কিছু হেল্প করলেন, এইটুকু একটু করেন, মানে রিকোয়েস্ট আর কি। বাকিটা সবসময় বলতে পারবো না, আপনারা একটু আচ্ছা অনিয়মিত, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। এবং আমি বিশ্বাস করি ভাই, আপনি যদি আমাদের ক্লাসগুলো শেয়ার করেন না, আপনাকে মানুষ প্রশংসা করবে, মানে অ্যাটলিস্ট বদনাম বা গালিগালাজ করবে না। কারণ আমরা আসলে মানে ওই লেভেলটা মেনটেন করেই চেষ্টা করতেছি যে আমাদেরকে কেউ আপনি যদি রিকমেন্ড করেন, আপনাকে বলবে না যে তোর কথা শুনে আমি একটা জায়গায় গেছি সেখানে ঠকছি, ইনশাল্লাহ এরকম কিছু হবে না। তাহলে দেখেন 43তম যে কথা বলছিলাম, 43তম বিসিএস যদি আপনি সলভ করেন, ওই টাইমে যদি আপনি পড়াশোনা করেন, আপনার এই রেজিস্টার কি এটা জানতে হবে, র্যাম কি এটা জানতে হবে, ক্যাশ মেমোরি কি এটা জানতে হবে, এসএসডি কি এটা জানতে হবে। 43তম বিসিএস শুধু আপনি পড়লেন, কোনটিতে এক্সেস টাইম সবচেয়ে কম, এটার উত্তর কি বলেন? এক্সেস টাইম সবচেয়ে কম, অনেকেই দিয়ে দিচ্ছে এক্সেস টাইম। দেখেন কিছুক্ষণ আগে যারা ভুল করছিলেন তারা সঠিক উত্তর দিতে পারছেন। কেন দিতে পারলেন? কারণ এর বেসিকটা আপনাদের ক্লিয়ার, এই কারণে আপনি এই সঠিকটা উত্তরটা দিতে পারলেন। ঠিক আছে, অনেকজন শেয়ার করছে, মানে যারা শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করে নাই তাদেরকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা শেয়ার করেন। ঠিক আছে, অনেকেই শেয়ার করছে, আমিও জানি, আমি বলতেছি না যে আপনারা শেয়ার করেন নাই, অনেকেই শেয়ার করছে। যারা করেন নাই তাদেরকে কাছে হেল্প চাইলাম যে আপনারাও শেয়ার করেন। আচ্ছা, তাহলে দেখেন এটার সঠিক উত্তর রেজিস্টার, অনেকেই পারতেছেন। তাহলে 43তম বিসিএস এর যদি আপনি এই পড়াটা যদি যখন এই কোশ্চেনটা সলভ করতেন, ধরেন 43তম বিসিএস এর কোশ্চেনটা আমি সলভ করাইতেছি, তো 43তম বিসিএস এর কোশ্চেন যদি আমি সলভ করাইতাম,
তখন তো আমি আপনাদেরকে এইটা অবশ্যই পড়াইতাম, এই ছবিটা তো অবশ্যই পড়াইতাম। তাহলে এই ছবিটা পড়াইলাম, 43তম বিসিএস সলভ করলেন, তাহলে 46তম বিসিএসে এই কোশ্চেনটা আসলো। এখন বলেন তো এই 46তম বিসিএসে এটা কি নতুন কোনো কোশ্চেন, নাকি বলা যায় যে এটা কমন পড়ছে? বলেন, এখন বলেন, কমন পড়ছে কি মনে হয়? একটু কমেন্ট করেন। স্যার এটা কি বলছে স্যার, এটা কি বিসিএস এর নাকি স্কুলের? না, এটা বিসিএস এর, এটা বিসিএস জব প্রস্তুতি, আমাদের কোচিংটা জব প্রস্তুতির। আচ্ছা, এটা কিন্তু কমন পড়ছে, কারণ বিসিএস এ যদি আপনি মনে করেন যে হুবহুব কমন পড়বেন, শুধু আপনি জব সলিউশন সলভ করবেন আর আপনার চাকরি হবে, বিসিএস এটা হবে না ভাই। বিসিএস এ জব সলিউশন পড়ে চাকরি হবে না। যদি আপনি এই যে মোটা একটা জব সলিউশন সলভ করেন, 10-20 হাজার কোশ্চেন মুখস্থ করেন, আপনার হয়তো প্রাইমারি বা এই লেভেলের আপনি প্রিলি পাস করে ফেলবেন, প্রিলি রিটেন পাস করে ফেলবেন, চাকরি নাও হতে পারেন, কারণ চাকরি হতে হলে আরো বেশি মার্ক পাইতে হবে। ঠিক আছে? তো বিসিএস এ কিন্তু হুবহুব কমন পড়বে না, বিসিএস গরু গাধার মতো কমন দিবে না, এটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে কমন দিবে। তাহলে এই ঘুরে ঘুরে কিভাবে কমন পড়ে এগুলো আমরা অনেক আলোচনা করব, অনেক মানে কথা বলবো, অনেক কিছুই আপনাদের ক্লিয়ার হবে। আচ্ছা, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? বলেন। আমি বললাম যে নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? প্রাইমারি মেমোরি কোনটা? এখন দেখেন, এইটা যখন আমি এখানে করছিলাম, এই যে এইটার উত্তরও এই ছবির মধ্যে। আমি এই কারণে বললাম যে একটা ছবির মধ্যে আপনার মানে 5টা বিসিএস এর কোশ্চেন রয়ে গেছে এবং একটার পর ধারাবাহিকভাবে রয়ে গেছে। তাহলে দেখেন, প্রাইমারি মানে আমি বললাম যে সিপিইউ এই যে এইগুলোর মধ্যে কাজ করতেছে, এই কটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এটা সেকেন্ডারি মেমোরি, এটার নাম হলো এসএসডি, এটার নাম হলো আপনার, এটার নাম হলো এসএসডি, এইচডিডি মানে হার্ড ডিস্ক, সিডি ডিস্ক, এগুলো সেকেন্ডারি। তাহলে আমি নাম দেখেই বলে দিছিলাম যে এই কয়টা হচ্ছে কি প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি মানে হচ্ছে রেজিস্টার, ক্যাশ, এটা। আর মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি বলতে মেইনলি বোঝানো হয়, আসলে বোঝানো হয়, মেইনলি বোঝানো হয় এই র্যামকে। মেইনলি বোঝানো হয় কাকে? র্যামকে। এটা কিন্তু আমি এই একটা ছবির মধ্যেই কিন্তু এই কোশ্চেনের উত্তরটা পাইলেন। তাহলে দেখেন, আমি যে যদি আবার আমার কথার প্রসঙ্গে আসি, তাহলে এই যে প্রাইমারি মেমোরি কোনটা, প্রাইমারি মেমোরি কোনটা, নিচের কোনটি প্রাইমারি মেমোরি আছে? এক্সেস টাইম সবচেয়ে কম, এটার তো উত্তর দিলেন, এক্সেস টাইম সবচেয়ে কম। মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এটা অলরেডি আমি ওই যখন মেমোরি সেল পড়াইলাম তখন আমি বলছিলাম মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। আচ্ছা, এটা যখন এই যে 36তম বিসিএস যখন আসছে, আপনি যদি এই প্রাইমারি মেমোরি সম্বন্ধে ভালোভাবে আইডিয়া রাখতেন, অর্থাৎ 36তম বিসিএসেও কিন্তু আমি আপনাকে ওই ছবিটাই পড়াইতাম, তাহলে 36তম বিসিএস পড়লে 43তমতে কমন পড়তো, 43তম বিসিএস পড়লে 46তমতে কমন পড়তো। 46তম বিসিএস যদি আপনি ব্যাখ্যা করে পড়েন বা আপনি যদি বিগত বিসিএস গুলো ব্যাখ্যা করে পড়েন, তাহলে দেখবেন যে 47 বা 48তম বিসিএস ওখান থেকে 5-7টা কমন পড়ে গেছে। সব তো আর কমন পড়বে না, 5-7টা কমন পড়ে গেছে। তো মানে একটু বুঝে শুনে মানে পড়তে হবে, তাহলে বেসিক গুলা ক্লিয়ার করলে আপনাদের এই পড়াগুলো হবে। আচ্ছা, এই এক্সেস টাইম কম বেশি এটা কি বুঝতে পারছেন? এই যে সিলিকন দিয়ে তৈরি, এটা তো বলার কিছু নাই, এটা কি বুঝতে পারছেন? বলেন, এই যে নিচের কোনটি এক্সেস টাইম সবচেয়ে কম, এটা কি বুঝতে পারছেন? বলেন, এই কোশ্চেনটা কি বুঝতে পারছেন? এক্সেস টাইম সবচেয়ে কম, এটার একটু উত্তর দেন তো। এটার উত্তর মনে হয় আপনাদের কাছ থেকে নেওয়া হয় নাই। এক্সেস টাইম সবচেয়ে কম কোনটার বলেন? এটা এক্সেস টাইম কম মানে কি? এক্সেস টাইম কম মানে কি বলেন? এক্সেস টাইম কম মানে হচ্ছে যেটা ফাস্ট, যে ফাস্ট মেমোরি হবে তার এক্সেস টাইম কম হবে, যে ফাস্ট মেমোরি হবে তার এক্সেস টাইম কম হবে। তাহলে এই যে এর মধ্যে যখন আমরা পড়াইতেছিলাম তখন ওই যে দেখাইতেছিলাম যে যত ছোট তত ফাস্ট, যত বড় তত স্লো। তাহলে ওখান থেকে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ফাস্ট হচ্ছে রেজিস্টার, তাহলে সবচেয়ে মানে এক্সেস টাইম কম হলো রেজিস্টার। দেখেন, এই কোশ্চেনটা মানে পরপর দুইটা বিসিএস এ দুই ভাবে আসছে। এক বিসিএস এ আসছে যে নিচের মেমোরি কোনটা সবচেয়ে ফাস্ট, এক বিসিএস এটা আসছে যে নিচের কোন মেমোরিটা সবচেয়ে ফাস্ট। পরের বিসিএস এ আসছে বা আরেকটা বিসিএস এ আসছে যে এক্সেস টাইম সবচেয়ে কম। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলেন তো? এটা হুবহুব একই কোশ্চেন, জাস্ট কি হয়েছে বলেন তো? ভাষা চেঞ্জ করে দিছে। সাবিনা ইয়াসমিন, শিলা ধন্যবাদ আপনাকে, সাদিয়া সুলতানা, অ্যানি আপনাকেও ধন্যবাদ। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে একই জিনিস, জাস্ট কোশ্চেন ঘুরে করছে। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের কোশ্চেনগুলো করা হয়।
দেখেন বিসিএস এ 3 লেভেলের কোশ্চেন হয়, 3 লেভেলের। একটা হচ্ছে মিডিয়াম লেভেলের, বিসিএস এ মিডিয়াম লেভেল থেকে একটু উপরে উঠলেই মানে আপার মিডিয়ামে উঠলেই মানে 50% ধরেন মিডিয়াম, একদম 100-র মধ্যে 50। যদি আমরা এরকম স্কেল ফালাই, আমরা যদি এরকম ধরেন একটা স্কেল ফালাই, এরকম যদি স্কেল ফালাই, এটা হচ্ছে 0, এই মাঝখানে হচ্ছে 50, আর এখানে হলো 100। তো আপনি বিসিএস এ যদি আপনি এই মাঝখানের একটু উপরে উঠে যান, মানে অ্যাবভ দ্য মিডিয়াম, অ্যাবভ দ্য মিডিয়াম মানে ধরেন 65 বা 60, এই 65 বা 60-তে উঠলেই কিন্তু আপনি ক্যাডার হয়ে যাবেন। আপনার একদম 100-তে 100 হতে হবে এমন কোনো কথা নাই কিন্তু। এই 65 উঠলেই আপনি, তাহলে দেখেন অ্যাবভ দ্য মিডিয়াম। বিসিএস এ 3 ধরনের কোশ্চেন করা হয়, একটা হলো এই মিডিয়াম লেভেলের, আর একটা হলো একদম অ্যাডভান্স লেভেলের, আর একটা একদম 0 লেভেলের। এই 0 লেভেল যেগুলা ধরেন 200টা কোশ্চেন আছে, আমি আপনাদেরকে একটু এই জিনিসগুলো বলবো। আপনারা জীবনে যারা এই মানে বিসিএস পরীক্ষা দিবেন, স্যার ভর্তি প্রসেসটা একটু বলেন, এই ওনাকে একটু বলে দিন তো কি কি ভর্তির প্রসেসটা একটু বলেন, আর ভর্তির পরে আগের ক্লাস কি করতে। হ্যাঁ, ভর্তির প্রসেসটা বলে দিবেনই, আর আগের ক্লাস এখনো শুরু হয় নাই। আমাদের এগুলো ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে রয়ে গেছে, আমাদের পেজে রয়ে গেছে। আমাদের সব পেজে ভিডিও সেগমেন্টে গিয়ে দেখবেন যে আমাদের এই একটার পর একটা লাইভ ক্লাস আছে, এগুলো সব ফ্রি লাইভ। এগুলো দেখার জন্য আপনার টাকা লাগবে না, ভর্তি হইতে হবে না, ভর্তির জন্য পেইড কোর্স আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই 200টার মধ্যে দেখবেন যে এই যে 70-80টা সবাই পারবে, সবাই পারবে। এই ধরেন আপনার ছোট ভাই ইন্টারমিডিয়েটে পড়ে, একটু পেপার পত্রিকা পড়ে, আপনার কোশ্চেন দেখে আমি তো 80টা পারি, তুই এটা পাস করতে পারছ না ভাই, 80টা তো আমি পারি, আর তুই এই আর মাত্র এই 20টা মার্কই পাস না, 80 তো আমিই পারি। ভাই 80 তো 0 লেভেল, 80 0 লেভেল। 80 আপনার ছোট ভাই কেন, 80 আপনার দাদাও পারবে, 80 আপনার দাদাও পারবে। মানে যার একটু জ্ঞান মানে দিন দুনিয়ার সম্বন্ধে একটু জ্ঞান বুদ্ধি আছে, সে এই 80 পাবে। এই 80 পায়ে যদি মনে করেন যে আমি বিসিএস ক্যাডার হওয়ার প্রায় উপযুক্ত হয়ে গেছি, আপনি একদম বোকার স্বর্গে বাস করছেন। বা আপনাকে যদি কেউ টিটকারি করে, আপনি শুধু হেসে চলে আসবেন, আপনি ধরে নিবেন ও বিসিএস এর বোঝে না, ওই জন্য এটা বলছে। এই এই 80টাকে আপনি 120-এ নিতে গিয়ে আপনার জান বেড়ে যাবে, জান বেড়ে যাবে, মানে ঘাম ছুটে যাবে এই মাত্র 40 মার্ক বেরোতে। কারণ হচ্ছে যে এই বিসিএস এর কোশ্চেন গুলো ওইভাবেই করা হয়। আপনি এই 50% পর্যন্ত খুব একটুখানি পড়াশোনা করলেই সুন্দরভাবে মানে এই 50% পর্যন্ত চলে যাবেন। মৌমিতা খন্দকার, আপনি আমাদের ইনবক্সে আমাদের মানে একটু আপনার যোগাযোগ করে আপনার নাম্বারটা দিয়ে দেন, আমরা যোগাযোগ করে নেব আপনার সাথে, ঠিক আছে? আপনাকে লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনি ইনবক্সে যদি কোনো প্রবলেম হয় ইনবক্সে আপনার নাম্বারটা দিয়ে দিন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে। তো যেটা বলতেছিলাম, তাহলে এই যে মানে এই 65%-এ যাবেন, এই 80 থেকে 100 পর্যন্ত যাওয়া খুব সহজ, আপনার একটু পড়াশোনা করলেই চলে যেতে পারবেন। বাকিটা যাইতে আপনার ঘাম ছুটে যাবে, ওইটুকুই হচ্ছে খেলা। কারণ কোয়েশ্চেন করাই হয় এইভাবে। তাহলে অ্যাবভ দ্য এভারেজ, আমি বললাম যে এইভাবে কোয়েশ্চেন বিশ্লেষণ করে পড়লে আপনি হয়তোবা এই 6-7টা কমন পেয়ে যাবেন। দেখেন 6-7টা কমন পাওয়া মানে কি, আপনি 50% কমন পেয়ে গেছেন। আর একটু পড়াশোনা করলেই অ্যাবভ দ্য এভারেজ। তাহলে বিজ্ঞানে যার মানে আইসিটিতে যার দুর্বলতা, সে যদি এখানে 60% মার্ক উঠাইতে পারেন, এই জায়গায় যদি 60% মার্ক উঠাইতে পারেন, আমি বলবো এটা আপনার জন্য বিশাল অ্যাচিভমেন্ট। কারণ আপনার তো স্ট্রং জোন আছে, আপনি সেই স্ট্রং জোনে গিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন। তো আচ্ছা, যা যেগুলো বলতেছিলাম, পড়াশোনা কিন্তু সবাই বলে, সবাই পড়ায়, সবাই পড়াইতে পারে, সবাই বলে, কিন্তু এইরকম গাইডলাইনমূলক কথাগুলোই আপনার জীবনকে চেঞ্জ করে দিবে। পড়াশোনা আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, বাসায় বসে নিজেও পড়া যায়। তাহলে এটা বোঝা গেল, এটা বোঝা গেল যে আমাদের অ্যাক্সেস টাইম সবচেয়ে ফাস্ট। কেন ফাস্ট সেটাও বোঝা গেল। মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে, মানে সিলিকন দিয়ে, এটাও আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি কোনটা, এটাও আমরা বুঝতে পারলাম। আমাদের ওই একটা ছবির মধ্যেই সব পড়া ছিল। এরপরে হচ্ছে মেমোরি 2 প্রকার, একটা হলো র্যাম আর একটা হলো রম। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে বলা হয় ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে যেটা ভুলে যায়, সোজা কথা বাংলা যদি বলেন, যে মেমোরি ভুলে যায় কখন, যখন তার মধ্যে বিদ্যুৎ থাকে না। অর্থাৎ কম্পিউটার যদি কখনো অফ হয়ে যায়, আপনি যদি কোনো একটা কিছু সেভ না করেন, ধরেন আপনি কাজ করতেছেন, সেভ করেন নাই, সেটা কিন্তু আপনি এটা র্যামের মধ্যে থাকে, ভুলে যাবে। যখন আপনি র্যাম কোনো একটা জিনিস সেভ বাটনটা চাপবেন,
সেভ বাটনটা চাপবেন, তখন এই যে র্যাম থেকে চলে যায় ওই বড় ওই ছবিটা আবার মাথার মধ্যে নিয়ে রাখেন। আমি যে ছবিটা দেখাইছি ওটা আপনাদের মাথার মধ্যে নিয়ে রাখেন। এটা হচ্ছে র্যাম। যখন আপনি সেভ চাপবেন, র্যাম থেকে যায় এসএসডি বা হার্ড ডিস্ক। আমি এসএসডি এই জন্য বলতেছি, এখন হার্ড ডিস্কের দুনিয়া শেষ। যখন হার্ড ডিস্কের মধ্যে সেভ হয় ওইটা হলো স্থায়ীভাবে সেভ হয়ে গেল। তো এই হার্ড ডিস্ক ছাড়াও কম্পিউটারে আরেকটা মানে স্থায়ী মেমোরি আছে, সেটাকে বলে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি বা রম, এটাকে নন ভোলাটাইল মেমোরি বলে, নন ভোলাটাইল। অর্থাৎ এই মানে রমের মধ্যে যে মেমোরিটা থাকবে এটা কখনোই ভুলবে না। আপনার আপনার মাথার মধ্যেও দেখেন, আমি প্র্যাকটিক্যাল জিনিসকে রিলেট করে পড়াবো, তো এই জন্য আপনাদের মনে থাকবে। আপনার মাথার মধ্যেও দুই ধরনের মেমোরি থাকে। আপনি চিন্তা করে দেখেন যে আপনাকে যদি বলি যে পরশু দিনের আগে দুপুরবেলা আপনি কি দিয়ে ভাত খাইছেন, কয়জন বলতে পারবেন বলেন? পরশু দিনের আগে দুপুর বেলায় আপনি কি দিয়ে ভাত খাইছেন, কয়জন বলতে পারবেন? বলতে পারবেন? দেখি একটু কমেন্ট করেন, কয়জন বলতে পারেন। আমি আমি বোধ করি আপনারা কেউ বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে এই ধরনের দৈনন্দিন যে সকল কাজ, দৈনন্দিন যে হ্যাঁ, ও আচ্ছা, কুইজ, হাঁসের বাচ্চা দিয়ে ভাত খাইছেন, বাহ। আচ্ছা, এটা আচ্ছা, আমাদের ক্লাস শেষে একটা মানে মজার একটা কুইজ হবে, এটা আপনারা একটু আমাদের সাথে থাকবেন, খুব মজা পাবেন। এই কুইজ, এই যে কুইজি কুইজি আপনাদেরকে একটা ইয়া দেওয়া হয়েছে, এর মধ্যে গেলে আপনার একটা মজার একটা কুইজ হবে। কিভাবে হবে এটা আমি লাইভে আপনাদেরকে একটু দেখাই, ডেমো দেখাতে পারবেন না? কুইজে কিভাবে অংশগ্রহণ করতে হবে ডেমো দেখাতে পারবেন না? আচ্ছা, ডেমোটা দেখাই দেবো, আপনারা কুইজে অংশগ্রহণ করবেন, খুবই মজা পাবেন, একদম মানে ইন্টারেস্টিং একটা কুইজ। যারা যারা আছেন সবাই খেলবেন, দেখবেন যে আপনাদের যে এই যে ক্লাসের ক্লান্তি এই এক কুইজে দূর হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, তো আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আপনারা করেন সেটা এই র্যামের মধ্যে রেখে দেন, এই জন্য এই একটার পর একটা কাজ চলে যায়, আপনারা মনে থাকে না। কিন্তু যাদের মনে আছে তাদের র্যাম খুব ভালো, ঠিক আছে। কিন্তু আপনার সেই ধরেন যে ছোট্টবেলায় আপনার মানে ন্যাংটাকালের এক বন্ধুর সাথে আপনি একটা মজার একটা কাজ করছেন, সেটা কিন্তু আপনার মনে থাকবে, থাকবে না? আছে না এরকম? ধরেন একদম ছোটবেলার অনেক স্মৃতি মনে আছে না? আছে, কিন্তু অনেক কিছু আপনি বলতে পারবেন, ওগুলো আসলে আপনার এই রম বা হার্ড ডিস্কের মধ্যে ঢুকে যায়। এই কম্পিউটার রমের মধ্যে ঢুকে না, ওটা হার্ড ডিস্কের মধ্যে ঢাকে। রমের ব্যাপারটা আমি আপনাকে পরে বলতেছি। তাহলে এই দুইটা ধরনের মেমোরি। র্যাম আবার দুই ধরনের, এটা এস র্যাম, ডি র্যাম। এটা বেশি বেশি গভীরে যাওয়ার দরকার নাই। এস র্যাম মানে হচ্ছে, ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম, ডাইনামিক র্যাম। আর এটা হচ্ছে এস র্যাম নাম হলো স্ট্যাটিক র্যাম। দুইটাই র্যাম, দুইটাই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এরপরে দেখেন এই যে অ্যাডসাক কম্পিউটারে, নিশ্চয় অ্যাডসাক কম্পিউটার, এটা যখন আপনি কম্পিউটারের ইতিহাস পড়বেন তখন আপনি দেখবেন যে অ্যাডসাক একটা অনেক অতীতের একটা পাস্ট কম্পিউটার। সেই আগের দিনের কম্পিউটারের মধ্যে র্যাম ব্যবহার করবে না, রম ব্যবহার করবে না, রেজিস্টার ব্যবহার করবে না, কারণ এগুলো সব আধুনিক কম্পিউটারের জিনিস। এটা আমরা যখন কম্পিউটারের ইতিহাস পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে র্যাম রম এগুলো আধুনিক কম্পিউটারের জিনিস, তাহলে পাস্টের কম্পিউটারে নিশ্চিত এটা ব্যবহার করা হবে না। সুতরাং এটার উত্তর হবে মার্কারি ডিলে লাইন। আচ্ছা, এবার রম বলছে রিড অনলি মেমোরি, এটা অনেক কথা বলছে। রমের একটা বৈশিষ্ট্য আছে যে রমের মধ্যে যদি আপনি একটা জিনিস রাখেন সেটা আপনি মুছতে পারবেন না, সেটা আপনি কি করতে পারবেন না, মুছতে পারবেন না। সুতরাং এই রমগুলা কম্পিউটারে কি করা হয়, গুরুত্বপূর্ণ সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারবেন না। যেমন আপনার ফোন যদি শাওমি হয় বা রেডমি হয় বা হুয়াই হয়, আপনি এটা ফোনটা অন করলে দেখবেন হুয়াই নাম লেখা উঠবে, ওখানে আপনি অ্যাপল লেখা লিখতে পারবেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার তথ্য, এটা ওটার রমের মধ্যে সেভ করা আছে, রিড অনলি মেমোরিতে কখনো চেঞ্জ হবে না। যে সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, ওই সফটওয়্যারগুলোকে কি বলা হয় বলেন তো? যেহেতু ওগুলো ফার্ম, এই যে ইংরেজিতে একটা শব্দ আছে ফার্ম, ফার্মলি মানে কি, একদম কঠিন ভাবে লাগানো আছে, একদম মানে এটা ধরা যাওয়া যাবে না, এই জন্য এগুলোকে ফার্ম ওয়্যার বলে। যে সফটওয়্যারগুলো মোছা যায় না, ধরা যায় না, ঠিক করা যায় না, সেগুলোকে কি বলা হয়, ফার্ম ওয়্যার বলা হয়। আমরা রম ভিত্তিক সফটওয়্যারকে কি বলবো, ফার্ম ওয়্যার। এই দেখেন 38তম বিসিএস এ আসছে, আমি যে বিসিএস এ ক্যাডার হয়েছি ওই বিসিএস এ আসছে, বলতেছে রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি, রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি। তাহলে রমের মধ্যে যেহেতু যে প্রোগ্রাম আছে সেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মোছা যাবে না, ফার্মলি লিখে থাকবে, সুতরাং এটা ফার্ম ওয়্যার।
আজকের এই টপিকসগুলোর মধ্যে থেকে আমরা একটা কুইজের আয়োজন করছি। রমের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের রম আছে। একটা হচ্ছে মাস্ক রিড অনলি মম, তারপরে প্রোগ্রামেবল রিড অনলি রম, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারভেদ। তো আমরা রমের প্রকারভেদ গেল, আরো কয়েকটা আছে ইলেকট্রিক্যালি ইরিজেবল রম। আমরা আরেকটু সামনে যাব, গিয়ে এটা বলবো নিচের কোনটি নন ভোলাটাইল। নিচের কোনটি নন ভোলাটাইল বলেন এবার। নন ভোলাটাইল কোনটা? র্যাম মানে কি? র্যাম মানে ভোলাটাইল, সে এস রাম হোক আর ডি র্যাম হোক, যেটাই হোক না কেন, র্যাম মানে ভোলাটাইল। রম কে কখনোই ভুলবে না, মুছবে না। সুতরাং রমটা কি বলেন? আপনারা এগুলা ইয়া করবেন। ক্যাশ মেমোরি, দেখেন ক্যাশ মেমোরি কি জিনিস? ওই যে ছবির মধ্যে দেখাইছিলাম যে এখানে রেজিস্টার আর এখানে র্যাম, এটা হলো রেজিস্টার, এটা হলো র্যাম। এটার মাঝখানে স্পিড ম্যাচ করার জন্য ছোট্ট একটা মেমোরি থাকে, কয়েক এমবি রেঞ্জের। দেখেন এগুলো মনে রাখবেন, হুট করে একটা কোশ্চেন দিতে পারে, ক্যাশ মেমোরির রেঞ্জ কত, গিগাবাইট, টেরাবাইট না পিটাবাইট? তখন আপনার বলতে হবে মেগাবাইট। ক্যাশ মেমোরির রেঞ্জ মেগাবাইট, এটা কিলোবাইট, এটা গিগাবাইট, আর এসএসডি ফেসএসডি ওগুলো টেরাবাইট রেঞ্জে। এগুলো আপনাদেরকে কি মনে রাখতে হবে। তাহলে দেখেন এই যে এই দুইটার মাঝখানে যে র্যাম ছোট্ট একটা মেমোরি থাকে, সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। এরপরে দেখি একটু সামনে যাই, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, ব্লুরে ডিস্ক, এগুলা এখন সিডি নাই, এখন আমরা ইউজ করি এই হার্ড ডিস্কটা। দেখেন এই হার্ড ডিস্ক কি জিনিস? হার্ড ডিস্কের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক ডিস্ক থাকে, ম্যাগনেটিক ডিস্ক। ওই ম্যাগনেটিক ডিস্কের মধ্যে সিডির মধ্যে যেভাবে তথ্যগুলো থাকে, ওই সিডির তথ্যগুলোর মতো হার্ড ডিস্কের মধ্যে তথ্যগুলো থাকে। এগুলো ট্র্যাক টুকে ভাগ করা থাকে, এগুলো বলা আছে। এগুলো আপনার বলতে মানে আপনারা পড়ে নিয়েন, এটা আমার পড়ানোর দরকার নেই। এসএসডি, এসএসডির পূর্ণরূপ এটা আমি একটু বলি, এটা নিয়ে কোশ্চেন হইতে পারে যে কোনো টাইমে, যে কোনো টাইমে এই এসএসডি নিয়ে কোশ্চেন হয়ে যেতে পারে। সলিড স্টেট ডিভাইস, মানে আগের দিনের যে হার্ড ডিস্কটা ছিল ওইটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস, আর এসএসডি হচ্ছে সলিড স্টেট ডিভাইস, মানে হচ্ছে সিলিকন চিপ দিয়ে বানানো ডিভাইস। ঠিক আছে, দুইটার কাজ একই। এটা দেখা যায় এরকম, আগে এরকম একটু বড় ছিল, এখন এনভিএমই করছে, সেটা আরো ছোট হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে। জাস্ট এটাই হচ্ছে এটার কাজ। এখানে একটু পার্থক্য বলা আছে, এটা জানলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, গেট যখন পড়বো আপনারা তখন এটা বুঝবেন, গেট ন্যান্ড গেট কি, ন্যান্ড ফ্লাশ কি। আর এটা হচ্ছে ম্যাগনেটিক রোটারিং, ওই যে ডিস্ক ঘুরে, ডিস্ক ঘুরে ঘুরে কাজ করে। এটার স্পিড মাত্র দেখেন 80 থেকে 250 এমবিপিএস, আর এটা বেশি, আর এটা হলো 65 থেকে 85। ঠিক আছে, মানে এই এসএসডি ফাস্ট, যেটা আধুনিক টেকনোলজি, সেটা ফাস্ট, সেটা পাওয়ার কম খায়। ছোট্ট একটা জিনিস, গরম হয় কম না, গরম বেশি হয় তাতে সমস্যা নাই, তা পাওয়ার কম খায়, মাত্র 2 ওয়াট। আর এটা দেখেন 10 ওয়াট খায়। এটা অনেক মানে ওজন অনেক কম, ছোট্ট একটা জিনিস, এটা অনেক ভারী। হার্ড ডিস্ক গুলো প্রায় ½ কেজি ওজন হয়, জায়গাও খায় অনেক, আবার স্লো, আবার কম্পিউটারের মেমোরি প্রসেসরের উপর বেশি করে প্রেসার ক্রিয়েট করে। তাহলে এটা হচ্ছে হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে ডিফারেন্স। আপনার এই যে আমরা যে পড়াইতেছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এই জন্যই বলি আপনার দুম করে দেখবেন রিটেনে চলে আসছে, রিটেনে দুম করে চলে আসছে এসএসডি এবং হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য লেখেন, আসতেই পারে। এই জিনিসগুলো আপনাদেরকে প্রিলি থেকেই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, কেননা আপনার রিটেনে গিয়ে এত সময় পাবেন না পড়ার, আপনার এখান থেকে এই বেসিকগুলা ক্লিয়ার করতে হবে। আচ্ছা আপনারা কি আসেন? কমেন্টে দেখি না আপনাদের। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। আমাদের প্রোগ্রাম থেকে কপি করা ডাটা লাস্ট কোশ্চেন, এরপরে কুইজ শুরু হবে। আপনারা একটু কুইজটা কি দেখাবেন? আচ্ছা লিংকে ক্লিক করে নাম্বারটা কত, ওই নাম্বারটা দিবেন। আচ্ছা এটা আমরা মেমোরি অ্যাড্রেস নেক্সট কোনো ক্লাসে পড়াবো, আজকে আর না। আজকে পড়ালে আপনাদের মাথার মানে প্রেশার বেশি পড়ে যাবে। আমরা আজকে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে এই কোশ্চেন দিয়ে শেষ করব। এটা একটু উত্তর দেন। এই প্রোগ্রাম থেকে কপি করা ডাটা রমে থাকে, একজন বলছে রমের মধ্যে তো আমি লিখতেই পারবো না, এমনি সাগর, রমের মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না, রমের মধ্যে থাকার প্রশ্নই ওঠে না। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা, ধরেন আপনি একটা কপি করার পরে এই যে পেস্ট বা পাস্ট যেটাই বলেন না কেন, এটা করার আগেই যদি কারেন্ট চলে যায় বা কম্পিউটার বন্ধ করে দেন, পরে কম্পিউটার অন করলে কি এটা আর পান? কপি করা ডাটা পাবেন না কিন্তু। তাহলে আমরা জানি যে ডাটা কম্পিউটার বন্ধ করার পরে অন করার পরে পায় না, সেটা নর্মালি কোথায় থাকে? এটা কিসের বৈশিষ্ট্য? এটা র্যামের বৈশিষ্ট্য। কিন্তু
এই জায়গায় আরেকটারে দিয়ে দিছে ক্লিপবোর্ড। তার মানে কি, ক্লিপবোর্ড নামের একটা সফটওয়্যার আছে কম্পিউটারের মধ্যে, কপি করা ডাটাগুলো এই ক্লিপবোর্ডের মধ্যে থাকে, এই ক্লিপবোর্ডের মধ্যে থাকে। আর এই ক্লিপবোর্ডটা কার মধ্যে থাকে, এই ক্লিপবোর্ডটা থাকে র্যামের মধ্যে, যার ফলে আপনি যখন পিসি বন্ধ হয়ে যায় তখন র্যাম মুছে যায়, ক্লিপবোর্ডের তথ্য মুছে যায়। তাহলে এটার সঠিক উত্তর হবে ক্লিপবোর্ড। কিন্তু ক্লিপবোর্ডটা যদি না থাকতো, এখানে যদি রম লেখা থাকতো, দেখেন কোশ্চেন এরকম ট্রিক করে করবে, ট্রিক করে করবে। এখানে সবই ঠিক আছে, এই কোশ্চেনই আসছে, খালি রম লিখে দিছে। এখন সঠিক উত্তর কোনটা হবে বলেন? এখন সঠিক উত্তর কোনটা হবে? এখন সঠিক উত্তর হবে র্যাম। এইভাবে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে করে ভিন্ন ভিন্ন রকমের প্রসেস ইউজ করে আমরা এই কাজগুলো করব। আমরা এইভাবে যদি স্মার্টলি পড়াশোনা করি, আশা করি আমাদের বিজ্ঞান এবং গণিতের যে ভীতি যাদের আছে, সবার তো নাই, অনেকে গণিত এবং বিজ্ঞানে স্ট্রং, তারা বাদে যাদের এই সংক্রান্ত ভীতি আছে তাদের জন্য আমাদের যে স্পেশাল কোর্সটা, সেটা একদম প্যানাসিয়া হিসেবে কাজ করবে, মানে মহা ওষুধ, সর্বরোগের ওষুধ। আপনাদের সবার কাছে মানে অনুরোধ রইল, যাদের গণিত এবং মানে মানে বিজ্ঞানের প্রবলেম আছে তারা এই কোর্সটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই কোর্সটা ট্রাই করে আশা করি আপনাদের চাকরি জগতের গণিত এবং ম্যাথের মানে গণিত এবং বিজ্ঞানের সকল প্রবলেম এই জায়গা থেকে সলভ হবে। তো আমি আজকে শেষ করব, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো একদিন দেখা হবে, তখন আরেকটা টপিকস নিয়ে আপনাদেরকে এইরকম বেসিক থেকে একদম ধরে ধরে একদম লাস্ট লেভেল পর্যন্ত পড়াবো। এখন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা ক্লাস নিয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। একটু কমেন্টটা নিয়ে আনেন তো দেখি, এরপরেই কুইজটা শুরু হবে। ওনাদের কমেন্ট দেখতে পারতেছি না। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে কুইজটা কিভাবে হবে একটু দেখাই দেন ভাই, তিনটা বড় করে কুইজটা শুরু করে দেন, কুইজে ইয়াতে দেন, ক্যামেরার ওখানে কুইজ দিয়ে দেন। আপনাদের এখানে একটা কুইজি নামের একটা গেম শুরু হবে, ওই ওই জায়গায় একটা কোড আছে, কোডটা কত? আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে হবে। আপনারা কমেন্ট বক্সে দেখেন একটা লিঙ্ক আছে, লিঙ্কে শুধু ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এই কুইজে ঢুকে যাবেন। ওখানে 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন আমাদের এই ইয়ারই, আমাদের এই পড়ার মধ্যেই আছে, এর বাইরে থেকে করা হয়নি। এটা লাইভ লাইভ দেন তো ভাই, ভিডিওতে লাইভ দেন একটু, মানে পরবর্তীতে ওনারা যেন দেখতে পারে। আপনারা কি কুইজে ঢুকতে পারছেন? এই মোবাইলে দেখেন তো, জাস্ট লিঙ্কটা চাপেন। হ্যাঁ, জাস্ট লিঙ্কটা চাপেন, লিঙ্কটা চাপলেই আপনারা কুইজের মধ্যে ঢুকে যেতে পারবেন। স্টার্ট করে দেন, ইনটা পরে পরে করেন। আচ্ছা, আমাদের ক্লাস এখানেই শেষ হবে। আপনারা কুইজের ওই লিঙ্কটাতে চাপেন, আমি ক্লাস শেষ করলে তো আর ওই লিঙ্কটা ওরা পাবে না। পাবে? কমেন্ট বক্সে লিঙ্ক করা আছে, ওটাতে চাপ দিলে আপনাদের ইয়া শুরু হবে। দেখেন তো নিউ কমেন্টে কি বলছে, নিউ কমেন্টে কি বলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই গেমে ঢুকে যান, গেমে ঢুকে যান। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।
ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের এই কুইজটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে লিডার বোর্ডে এখন সাবিনা ইয়াসমিন শিলা আপনি 4590 পয়েন্ট নিয়ে উপরে চলে গেছেন, 5টার উত্তর অলরেডি দিয়ে দিছেন। রুস্তম আহমেদ রানা আপনি সেকেন্ড পজিশনে আছেন, বাকিরা উত্তর দেন। এই কুইজটা যখন শেষ হবে তখন আপনারা এই লিডার বোর্ডটা দেখতে পারবেন কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। এখনও কিন্তু এই সাবিনা ইয়াসমিন শিলা এবং রুস্তম, এইচআর আকাশ, এদেরকে কিন্তু বিট করার সুযোগ আছে যারা যদি সঠিক উত্তর দিয়ে আগায় যেতে পারেন। ঠিক আছে, আর যদি ওনারা সবগুলো সঠিক উত্তর দিয়ে ফেলে তাহলে আর ওনাদেরকে বিট করা যাবে না। তবে আপনারা চেষ্টা করতে থাকেন। নিচে যারা আছেন দেখি নিচে কারা আছে, তাদের মধ্যে উত্তর দেখি। ভাইয়া একটু নিচে নামেন। 5টা উত্তর যারা দিয়েছে তারা দিছে, যারা দেয় নাই তাদেরগুলো একটু দেখি। এই যে যারা উত্তর দেন নাই তারা তাড়াতাড়ি উত্তর দেন, উত্তর দিলে আপনারা উপরে উপরে নিচে উঠে যাবেন। হ্যাঁ, এই যে যারা নিচে আছেন একটা উত্তর দেন নাই, ওনারা উত্তর দেন একটা করে। ভুল হোক ঠিক হোক অংশগ্রহণ করেন। আমরা তো সঠিক। আর 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে। ভুল হোক ঠিক হোক আপনারা এইটার উত্তর দেন। উত্তর দিলে এই কুইজটা মজা আর কি। দেখেন এতক্ষণ ক্লান্তিকর একটা ক্লাস করছি আমরা, আমাদের অবশ্যই অনেক বিরক্ত লাগছে। অনেক কথা বলছি আমি আসলে খুব বেসিক লেভেল থেকে বেশি কথা বলে বলে পড়াই, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখছি যে স্টুডেন্টদের বেশি কথা না বললে স্টুডেন্টরা বুঝতে পারে না। তো এখন দেখেন এই মজাটা আপনারা পাচ্ছেন। হ্যাঁ, একটু উপরে যান, একটু উপরে যান। উপরে এবার লিডার বোর্ড দেখাবো আমরা। কুইজটা শেষ হবে। এই যে একজন উপরে উঠতেছে, রফিক নিচ থেকে 6 নম্বরে আসলো, শামীম রেজা 5 নম্বরে আছে, মিমা আক্তার অন্তরা 4 নম্বরে, এইসার আকাশ 3, রুস্তম আহমেদ রানা সেকেন্ড, এবং ফার্স্ট সাবিনা ইয়াসমিন শিলা। আমার মনে হয় ফার্স্ট সাবিনা ইয়াসমিন শিলাই ফার্স্ট থেকে যাবে। আমরা নেক্সট টাইম এটা চেষ্টা করব লাইভ কুইজে যারা মানে লিডার বোর্ডে থাকবে তাদেরকে কিছু গিফট পাঠাইতে। আমরা একটু সব কিছু গুছায় নেই, ইন্টারেস্টিং একটা মানে খেলার ছলে আমরা পড়বো। হ্যাঁ, আপনাদের এটা শেষ। আচ্ছা, প্রশ্ন দেখায় দেন, প্রশ্ন দেখায় দেন। এই যে এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। 12 সেকেন্ডের মধ্যে, না 12 সেকেন্ড টাইম নিছে। আচ্ছা, কারেক্ট 12, 3টা ইনকারেক্ট। আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলোর উত্তর 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 সঠিক উত্তরগুলো দেখানো যাবে না? হ্যাঁ, আচ্ছা, সঠিক উত্তর আমরা দিয়ে দিব। হ্যাঁ, সঠিক উত্তর আমরা দিয়ে দিব। এখন আপনারা এই যে যারা 28 জন আছেন, পরীক্ষা ক্লোজ, আমরা লাস্ট একটা খালি কমেন্ট করবেন এই এক্সামটা আপনাদের কেমন লাগলো। এইটা যদি আমরা নিয়মিত আয়োজন করি আপনাদের কেমন লাগবে। লিডার বোর্ড দেখেন। ওই যে ইয়া হবে না, ইন করে দেন। ইয়েস, এইবার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড রে পুরস্কার ঘোষণা করা হবে। চলে আসছে। কনগ্রাচুলেশন সাবিনা ইয়াসমিন, রুস্তম আহমেদ এবং রফিক। ফার্স্ট হয়েছে সাবিনা ইয়াসমিন, রুস্তম আহমেদ সেকেন্ড, রফিক হচ্ছে থার্ড। এইবার বলেন আপনাদের জন্য আমাদের এই ছোট্ট কুইজের আয়োজন এটা কেমন লাগলো। একদম লাইভ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে, একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের কার্যক্রম আপনাদের জন্যই। আমাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে গ্রো করতে হেল্প করবেন, এবং আমাদেরকে অবশ্যই আচ্ছা এই যে সঠিক উত্তরগুলো আপনারা দেখতে পারবেন। আমাদেরকে অবশ্যই আপনারা রিকমেন্ড করবেন। এই যে এখানে সঠিক উত্তরগুলো দেখতে পারতেছেন। আমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, আমাদের শেয়ার করবেন বেশি বেশি, এবং আমাদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বাংলাদেশে একটা ইউনিক এবং অভূতপূর্ব একটা কোচিং সেন্টার হতে পারি, যেটা স্টুডেন্টদেরকে স্বার্থ উদ্ধারে আমরা কাজ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।